তোমাদের নিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টা পড়ার জন্য আমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রির অল্প বিস্তর জ্ঞান থাকা দরকার। আমাদের গোটা পৃথিবীতে কত ধরনের জীব বাস করে, জীব বলতে কি কি বুঝি, সেই সব কিছু মিলিয়ে আমাদের জীব বৈচিত্র্যতা, যাতে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় থাকে। আজকে যদি পৃথিবীতে উদ্ভিদ না থাকে তাহলে কি হবে? পৃথিবীতে যত অক্সিজেন আছে আমরা সব প্রাণীরা মিলে অতি দ্রুত সেই সব অক্সিজেন খরচ করে ফেলবো এবং আমাদের পৃথিবীতে একটা সময় আর অক্সিজেন অবশিষ্ট থাকবে না। খুব ভালো লাগছে তোমাদের সাথে আবার দেখা হয়ে। স্যার আমি নতুন, স্যার শান্তনী বলছে আমারও এক্সাম ভালো হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এক্সামের যা কোশ্চেন পেপার আমি দেখেছি খুব সোজা পেপার ছিল, ডিরেক্ট পেপার ছিল, কোনো ঘোরানো পেঁচানো কোশ্চেন ছিল না। ছবি যা প্র্যাকটিস করতে বলেছিলাম তার মধ্যে থেকেই এসছে, সবই যার সাজেশন। রানা বলছে ফুল মার্কস পেতে পারি লাক ভালো থাকলে। দেখো, লাক বলে কিছু হয় না, তুমি পরিশ্রম করলে তুমি ফুল মার্কস পাবে। স্যার এনসিআরটি নিয়েছি, হ্যাঁ সব বলে দেবো সেই ব্যাপারে। চলো দেখো, প্রথমে যে জিনিসটা বলা দরকার সেটা, এই ব্যাচটা ফিজিক্স দাদায় যেটা শুরু হচ্ছে সেইটা তোমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে এখন তোমাদের আর সেকেন্ডারি এডুকেশন নয়, হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো তার জন্য যেমন পড়ানো হবে সিলেবাস অনুযায়ী, একইভাবে তোমরা যারা, আচ্ছা আগে একটু বলো তো কারা কারা নিটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, বা কতজন তোমরা নিটের কথা ভাবছো? তোমরা একটু জানাও যে নিট নিয়ে কারা। ঠিক আছে, নতুন পুরনো কোনো ব্যাপার না, সবার সাথেই পরিচয় হয়ে যাবে। তোমরা আমাকে জানাও যে নিট নিয়ে কারা ইন্টারেস্টেড, কারা নিটের কথা ভাবছো। ফারহিনা বলেছো যে তুমি ভাবছো, আর কে কে? প্রিয়াঙ্কা বলেছো, আচ্ছা বেশ বেশ বেশ, ওকে ওকে ওকে, ঠিক ঠিক ঠিক, ওকে বেশ বেশ বেশ। দেখো এইখানে যেভাবে ক্লাসগুলোকে কাস্টমাইজ করা হয়েছে, কনসেপচুয়ালাইজ করা হয়েছে, সেখানে একসাথে ঠিক যেরকম তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস নিয়ে পড়াশোনা হবে, একই সাথে কিন্তু নিট নিয়েও পড়াশোনা হবে। এবার আজকে প্রথম ক্লাস 11-এর, আজকে একটু অল্পই পড়াশোনা করব আমরা, একটু হালকার উপর দিয়ে যাবে, কিন্তু কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন, সেগুলো একটু জেনে নাও। এইখানে হয়তো তোমরা কিছু স্টুডেন্ট রয়েছো যারা নিট দেবে না, তারা ভাবছো যে এখানে যদি নিট নিয়ে পড়াশোনা হয় তাহলে সেই ক্লাসগুলো আমি কি করব, আমি তো নিট দেব না, আমি তো একাডেমিক স্টাডিজে থাকতে চাইছি, নিট আমার উদ্দেশ্য নয়। আবার যারা শুধু নিট নিয়ে ওরিয়েন্টেড থাকছো তারা ভাবছো যে একাডেমিক স্টাডিজের যে ডিটেলস পড়াশোনা হবে তাতে কি আমার কিছু লাভ হবে। এইখানে এইটা কিন্তু প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে দেখো, তিনটে বোর্ড মূলত আছে যেটা স্ট্যান্ডার্ড বোর্ড হিসেবে ধরা হয়। আমি কোনো বোর্ডকে কিন্তু ছোট করছি না, তারপরেও বলছি। দেখো, প্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমাদের বোর্ড, দ্বিতীয় হচ্ছে ICSE বোর্ড, আর তৃতীয় হচ্ছে CBSE বোর্ড। এইবার তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ICSE বোর্ড, এই দুটো বোর্ডে কিন্তু আমাদের যা পাঠ্যপুস্তকের পড়াশোনা সেটা খুব ইন ডিটেল পড়তে হবে। তোমরা যদি সিলেবাসটা ফলো করো তাহলে বুঝতে পারবে যে এই তিনটে বোর্ডেরই সিলেবাস মোর অর লেস এদিক ওদিক একটু আছে, কিন্তু তিনটে বোর্ডেরই সিলেবাস মোটামুটি ভাবে একই সিলেবাস। এইবার তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল আর ICSE বোর্ডে কিন্তু সব থেকে ইন ডিটেল পড়াশোনা হয়, আর CBSE বোর্ডটায় কিন্তু কন্টেন্ট খুব কম পড়তে হয়। এখানে একটা ব্যাপার আছে। এইবার নিটের যারা পরীক্ষা দেবে, তোমরা নিট অ্যাসপিরেন্ট, তারা হয়তো শুনেছো বা পরবর্তীকালে শুনবে যে NCERT-টা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হয়। ঠিক কথা, নিটের যে পরীক্ষা হয় সেটা কিন্তু মূলত NCERT থেকেই আসে, তার বাইরে থেকে কিন্তু খুব একটা কোশ্চেন আসে না।
তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে যে সিবিএসই বইটা আমাদের ফলো করলে, এনসিইআরটির বইটা ফলো করলেই আমাদের হয়ে যাবে, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আইসিএসসি বোর্ডের অত ডিটেলস এর পড়াশোনার মধ্যে আমাদের না ঢুকলেও চলবে? ব্যাপারটা কিন্তু তা নয়। কারণ এনসিইআরটি থেকে হয়তো নিতে কোশ্চেন আসে ঠিকই, কিন্তু কোশ্চেনটা এমন ভাবে ঘুরিয়ে আসে বা অধিকাংশ কোশ্চেন এত কনসেপচুয়াল কোশ্চেন হয় যেটা ডিরেক্ট অ্যান্সার হয় না, যেটা তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। তার জন্য কিন্তু শুধু যদি তুমি এনসিইআরটির বই ফলো করো এবং ভাবো যে নিট হয়ে যাবে, তাহলে কিন্তু নয়। সেদিক থেকে আমাদের সুবিধাটা হচ্ছে, আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, আমাদের বইতে কিন্তু অত্যন্ত ইন ডিটেল পড়াশোনা হয়, ইন ডিটেল রয়েছে প্রতিটা জিনিস। ফলত সেই ডিটেলিং গুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু সহজেই আমাদের নিট পাওয়া খুব একটা কঠিন হবে না। নিট কিন্তু খুব সহজ হয়ে যাবে সেক্ষেত্রে। প্লাস যারা নিট দেবে না তাদের ক্ষেত্রেও আমরা যে পড়াশোনাটা করব সেটা কিন্তু নিট যারা দেবে তাদের জন্য যেমন লাভজনক, একইভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা নিট দিচ্ছ না তাদের ক্ষেত্রেও কিন্তু এমন কোনো ক্লাস হবে না যে তোমাদের মনে হবে যে ও মা আমি তো নিট দেবো না, আমাকে এক্সট্রা পড়তে হচ্ছে। তা নয়, সবই পড়তে হবে সবাইকে, ঠিক আছে? তো এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে তোমাদের শুরুতে, যে কেউ ভাববে যে আমি তো নিট দেবো, আমি কেন এত ইন ডিটেল পড়বো, বা তুমি ভাববে যে কেউ ভাবলো যে আমি তো নিট দেবো না, তাহলে আমি নিটের জন্য কেন প্র্যাকটিস করব। তো এইটা আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম যে যে পড়াশোনাটা হবে সেটা কিন্তু তোমরা যারা নিট দেবে অথবা দেবে না দুজনের জন্যই প্রয়োজনীয়, প্রতিটা ক্লাসই হতে চলেছে। এরপরের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে গত বছর থেকে 11-12 এর কিন্তু কোশ্চেন প্যাটার্ন বদলে গেছে এবং সিলেবাসও বদলেছে, তাই না? তোমরা যারা জানো অথবা জানো না, আমি সিলেবাসটা এক্ষুনি আলোচনা করব যে আমাদের কি কি পড়তে হবে, সেখানে গেলেই জানা যাবে। দেখো, সেই সিলেবাসটা একেবারে নিট ওরিয়েন্টেডই করে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি ভাবো যে যারা যারা নিট দিতে চাইছো, তোমরা এই যে 11 এবং 12 এর পড়াশোনাটা যদি তোমরা সুন্দর করে করতে পারো, 11-12 এর ঠিক যে সেমিস্টারের, এখন তো সেমিস্টার সিস্টেম, তাহলে যে সেমিস্টারের যেটা পড়া সেটা যদি সেই সেমিস্টারেই তোমরা করে ফেলতে পারো, তাহলে কিন্তু নিটে তোমাদের সমস্যা হবে না। কিন্তু তোমরা যদি ঠিকমতো না পড়াশোনা করো, তোমরা যদি যে কোনো ভাবে 11 এর নাম্বার তো অতটা গুরুত্বপূর্ণ নয়, আমি অতটা সিরিয়াসলি পড়লাম না, তাহলে কিন্তু পরে দেখবে ড্রপ দিতে হচ্ছে, 1 বছর সময় নিয়ে নিট পরীক্ষা দিতে হচ্ছে। সেইটা কিন্তু ঠিক আছে, অনেকেই দেয়, কিন্তু এই এখন সময়টা হচ্ছে আমাদের জীবনের প্রাইম সময়, অত্যন্ত মূল্যবান প্রতিটা বছর। ফলত আমাদের উদ্দেশ্য থাকবে তোমরা যারা নিট অ্যাসপিরেন্ট হতে চলেছো, তারা যেন 12 এর পরের নিটটাই তোমরা ক্লিয়ার করে ফেলতে পারো, যাতে তোমাদের 1 বছর নষ্ট না হয়। এটা কিন্তু মাথায় রেখো। আর আরেকটা মজাদার বিষয় হচ্ছে, এই সেমিস্টার সিস্টেমে যখন সেকেন্ড সেমিস্টারে যাব, তখন আমরা দেখব যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তাদেরকে মূলত দেখো, লেখা প্র্যাকটিস না করলে, পরীক্ষা না দিলে কিন্তু ভালো পড়াশোনা হবে না। তুমি যতই বই পড়ো, তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? তো যখন সেকেন্ড সেমিস্টারে আমরা যাব, আমরা দেখব যারা নিট দেবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তাদেরকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। অথচ যারা নিট, তাদের ক্ষেত্রে কিন্তু এমসিকিউটাও দরকারি, কিন্তু যারা বোর্ডের স্টুডেন্ট তারা বলবে আমাদের জন্য তো অত এমসিকিউ ইম্পর্টেন্ট নয়, আমাদের ইন ডিটেল কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। মিনিমাম কোশ্চেনের নাম্বার থাকবে 2, ঠিক আছে? মানে লেখা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। কিন্তু সেইটা একটা প্রবলেম তৈরি হবে যে একই ব্যাচে পড়াশোনার ক্ষেত্রে নিট এবং যারা নিট দেবে না তাদের মধ্যে। কিন্তু এই যে এখন আমরা ফার্স্ট সেমিস্টারে যখন পড়বো, প্রথম সেমিস্টারে দুটো ব্যাচেরই স্টুডেন্টের পড়াশোনা, মানে 2 রকমের স্টুডেন্ট, যারা নিট দেবে অথবা যারা নিট দেবে না, সবার পড়াশোনা কিন্তু একইভাবে এগোবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো হয়তো বা জানো না, সেটা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট সেমিস্টার 11 এর যে প্রথম পরীক্ষা হতে চলেছে, সেটা কিন্তু হতে চলেছে এমসিকিউ পরীক্ষা। 11 এর প্রথম যে পরীক্ষা সেটা কিন্তু হতে চলেছে এমসিকিউ পরীক্ষা। এবং নিট যারা দিতে চাইছো, নিট অ্যাসপিরেন্ট, তাদেরকেও তো এমসিকিউই প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ পড়াশোনাটা কিন্তু একই রকম ভাবে এগোবে। প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস, এক সপ্তাহে যা যা পড়াশোনা হবে সেই পড়াশোনাটার উপর বেস করে একটা এমসিকিউ টেস্ট থাকবে হচ্ছে প্রতি সপ্তাহে।
প্রথম সপ্তাহে পরীক্ষা থাকবে না, কারণ প্রথম সপ্তাহটা আমরা একটু লুজ এগোবো। তারপরের সপ্তাহ থেকে কিন্তু এটা রুটিন হয়ে যাবে যে প্রতি সপ্তাহের যে সোম আর বুধবার জীবন বিজ্ঞান ক্লাস, বায়োলজি ক্লাস যা পড়ানো হবে সেটার উপর থেকে সেই সপ্তাহের শেষের যে রোববার সেখানে তোমাদের একটা করে টেস্ট দিতে হবে, এমসিকিউ টেস্ট। সেটা নিট যারা দেবে তাদেরও সুবিধাজনক, আর যারা সেমিস্টার নর্মাল নিট দেবে না তাদের জন্য সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ তোমাদেরও তো এমসিকিউ পরীক্ষাই হবে, এমসিকিউই আসতে চলেছে তোমাদের। এইবার নিট যারা দেবে না এবং যারা নিট দেবে, তাহলে দুজনের পড়াশোনাটাই একই রকম ভাবে এগোবে। এরপর আস্তে আস্তে আমরা আরো ইন ডিটেলে আলোচনা করব পরবর্তীকালে, যখন সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং সবকিছু নিয়ে ইন ডিটেলসে আমরা আলোচনা করব। আজকে শুরুতে আমি যে জিনিসটা একটু তোমাদের বলি সেটা হচ্ছে, আমরা এইখানে দেখো একটা জিনিস মাথায় রাখবে যারা নিট দেবে তাদের জন্য। দেখো, নিট কিন্তু শুধুমাত্র জীবন বিজ্ঞানের উপর নির্ভর করে না। জীবন বিজ্ঞান নিটের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। জীবন বিজ্ঞানটা ভালোভাবে রপ্ত হওয়া নিটের জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু শুধু জীবন বিজ্ঞান পড়ে কিন্তু নিট হবে না, সেখানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে ইত্যাদি। তো তোমাদের বাকি নিট যারা দেবে তাদের জন্য আমি বিশেষ করে বলছি যে জীবন বিজ্ঞানের পাশাপাশি বাকি সাবজেক্টগুলোও কিন্তু তোমরা যে যেখানে পড়ছো, ফিজিক্স নবীন স্যার পড়াচ্ছেন, অঙ্কগুলোও প্র্যাকটিসে রাখা দরকার, কেমিস্ট্রি বোধহয় এখনো এখানে ক্লাস শুরু হয়নি, তোমরা যে যেখানে পড়বে বা নিজেরা সেলফ স্টাডি করবে, যে যেভাবে পড়বে তোমরা কিন্তু প্রতিটা সাবজেক্টকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। যে কোনো একটা সাবজেক্ট ধরে কিন্তু স্ট্রং সাবজেক্ট একটাকে বানিয়ে বাকিগুলো অবহেলা করলে চলবে না। এই প্রতিটা জিনিস মাথায় রাখো। এটা বিশেষত বললাম যারা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য। আর নিট অ্যাসপিরেন্টদের জন্য একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে, আমি বলি সবসময় নিট যারা দেবে তাদের ইংলিশ ভার্সন যত তারা পড়াশোনা করে তাদের একটা সুবিধা হয়, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে যে ক্লাস করাবো প্রতিটা টার্মিনোলজি আমি যেমন ইংলিশে বলবো, একই সাথে আমি কিন্তু বাংলাতেও আলোচনা করব। ফলত সেই দিক থেকে তোমাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। এইবার আমরা জীবন বিজ্ঞান পড়বো। আমরা এখন একাদশ শ্রেণীতে উঠেছি, যদিও মাধ্যমিকের রেজাল্ট এখনো বেরোয়নি। আমাদের বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন নেই, আমাদের বোর্ড হয়ে গেছে এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই যে সেকেন্ডারি কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা হায়ার সেকেন্ডারিতে উঠলাম, এটা কিন্তু শুরু থেকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমরা ঠিক যেভাবে পড়াশোনা করেছি, সাজেশন ওরিয়েন্টেড পড়াশোনা করেছি, আমরা অল্প অল্প পড়াশোনা করেছি, প্রতিটা জিনিসই আমরা পড়েছি কিন্তু ইন ডিটেলে যাইনি, সেই রকম কিন্তু আর চলবে না। আমরা 11-12 মানে কিন্তু হায়ার সেকেন্ডারি, অর্থাৎ আমাদের ক্লাস যেমন উঁচু হলো আমাদের পড়াশোনাটাও কিন্তু উঁচু হলো, আমাদের পরিশ্রমটাও কিন্তু উঁচু করতে হবে যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই। যারা নিট দেবে তারা যদি নিট দিতে চাও, পড়াশোনাটাও কিন্তু করতে হবে। প্রতিদিন অন্তত প্র্যাকটিক্যালের ক্লাসগুলো করবে, বা যেরকম স্কুলে যেরকম বলবে ক্লাস অ্যাটেন্ড করার জন্য অ্যাটেন্ডেন্সের যা চাহিদা থাকবে সেই রকম করবে। প্রতিদিন অন্তত 4-5 ঘন্টা করে মিনিমাম পড়াশোনা করতে বসতে হবে। প্রচুর সিলেবাস, প্রচুর পড়া, ঠিক আছে? এবার একটু আমি নিজের সম্পর্কে বলে নিই। যারা পুরনো স্টুডেন্ট এখানে রয়েছে, অনেককে দেখলাম আমি যারা পুরনো, দেখে খুব ভালো লাগলো তোমাদের সাথে আবার দেখা হয়ে কথা হয়ে, আবার কথা হতেই থাকবে। কিন্তু নতুন যারা স্টুডেন্ট তাদের আমি বলে দিই, আমার নাম হচ্ছে দেবরূপ সরকার। আমার মাধ্যমিক ছিল বরানগর রামকৃষ্ণ মিশন থেকে 2013 সালে, অনেক কাল আগের কথা, প্রায় 12 বছর আগে। এবং 2015 সালে, প্রায় ঠিক 10 বছর আগে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি হিন্দু স্কুল থেকে, কলকাতার, পিওর সায়েন্স নিয়ে। তারপর আমি বিদ্যাসাগর কলেজে বটানি অনার্স পড়ি, কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটির বিদ্যাসাগর কলেজ থেকে বটানি অনার্স পড়ি। এবং তারপর রহড়া রামকৃষ্ণ মিশন থেকে, সেখানে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টটা বটানি ডিপার্টমেন্টের মধ্যে, সেটা খুবই চমৎকার। রহড়া রামকৃষ্ণ মিশন থেকে আমি বটানিতে মাস্টার্স করি। এরপর তোমরা
যত আরো উঁচুতে উঠবে বিভিন্ন ইনস্টিটিউটের নাম শুনবে। তো তার মধ্যে সিএসআইআর বলে একটা ইনস্টিটিউট আছে, সিএসআইআর এ আমি একটা ডিপ্লোমা করি এবং সেইখান থেকে বায়োটেকনোলজির ওপর কিছু কাজ করি। তারপর আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রিসার্চ প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম, সেখানে আমি গবেষণা করি 2 বছর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। আমার কিছু ইন্টারন্যাশনাল যখন গবেষণা করা হয়, এই গবেষণায় আমি যে জিনিসগুলো তো আবিষ্কার করলাম বা আমি যে নতুন তথ্যগুলো খুঁজে পেলাম, নতুন কিছু সন্ধান করছি বলেই তো গবেষণা, অর্থাৎ আমি কিছু ডিসকভারি করছি, রিসার্চ করছি, অনুসন্ধান করছি। এই যে আমার যে নতুন তথ্য আমি খুঁজে পেলাম আমার অনুসন্ধানের ফলস্বরূপ, রিসার্চের ফলস্বরূপ, সেইগুলো লিপিবদ্ধ করে পাবলিশ করতে হয়, প্রকাশ করতে হয়। আমার সেরকম রিসার্চ পাবলিকেশন হয়েছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানের একটা জার্নাল থেকে। এগুলো এখন তোমাদের অত ডিটেলসে বলে লাভ নেই, তোমরা হয়তো অত ডিটেলসে বুঝবে না। বর্তমানে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে গবেষণা করছি এবং তোমাদেরকে পড়াবো এখানে জীবন বিজ্ঞান। আশা করি আমাদের জার্নিটা ভালোই হবে। আমার পড়ানো ভালো লাগছে কি, ভালো লাগলে বলার দরকার নেই যে ভালো লাগছে, কারণ এটা আগে বলে রাখলাম, কারণ পড়ানো ভালো লাগছে কিনা, পড়াতে পারছি কিনা আমি বুঝবো তোমাদের মার্কসের ওপর থেকে, তোমরা কতটা সফল হচ্ছ তার ওপর। আর যদি ভালো না লাগে বা তোমাদের মনে হয় যে আরেকটু অন্যরকম ভাবে পড়ানো যায়, সেই সাজেশনগুলো কিন্তু আমাদের দেবে। আমাকে স্যার বলে ডাকার দরকার নেই, সব আমার পুরনো স্টুডেন্টরা জানে, আমাকে সবাই দাদা বলেই ডাকে মূলত। এবং আমি সবার সাথে বন্ধুর মতোই মিশি এবং সবার যে কোনো সমস্যায় আমার সাথে আলোচনা করতে পারো, ক্লাস চলাকালীন বা ক্লাসের পরে যখন আমি তোমাদের করব, কথা বলবো তোমাদের সাথে, যা ডাউট হবে নিঃসংকোচে বলবে, ঠিক আছে? কোনো লজ্জা পাবে না, এরম ভাববে না যে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা, সবাই কেউ তো আর বলছে না যে আমি বুঝতে পারিনি, আমি কি বলবো, এরকম সংশয় রাখবে না। সবকিছু জিনিস মনে রাখবে, তোমাদের ডাউট গুলো যাতে ক্লিয়ার হয়, তোমাদের পড়াশোনাটা যাতে ভালো হয়, তোমরা যাতে জীবনে সফল হও, এই নম্বরগুলো কিন্তু আমাদের সিস্টেমটা তো একটু গোলমেলে, আমাদের সিস্টেমে এরকমই, আমাদের জীবনের সবকিছু কিন্তু নির্ভর করবে আমাদের মার্কশিটের ওপর। আমি কতটা জানি এখানে সেকেন্ডারি হয়ে যায়, আমি কতটা নম্বর পাচ্ছি সেইটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেটা নিটের মতো কম্পিটিটিভ এক্সামের কথাই বলো অথবা বোর্ডের কথাই বলো, অর্থাৎ নম্বর তৈরি তুলতে হবে এবং সেই জায়গাটাই কিন্তু সফলতার বর্তমানে মাপকাঠি। সেটা ভালো না খারাপ সেই দিকে পরবর্তী প্রসঙ্গ। তো আমরা শুরু করব এক্ষুনি। আরেকবার আমি চ্যাট বক্সটা অন করছি, কারোর কিছু বলার থাকলে বলো। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে একটু লুজ পড়াশোনাই হবে, কিন্তু পরের দিন থেকে বুঝতে পারবে, পরের দিন থেকে কিন্তু স্পিড আপ হচ্ছে, কারণ আমাদের হিউজ সিলেবাস, ঠিক আছে? জ্যোতিরূপ বলছো যে আমি নতুন, ঠিক আছে, বেশ, নিট দেবে, ঠিক আছে। আচ্ছা, শুরুতে তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি বই ফলো করবে। এইটা তোমাদের সবার একটা প্রশ্ন মনের, যে কি বই ফলো করব। দেখো, বই আমি ওইভাবে বিভিন্ন স্কুলে তোমাদের হয়তো পরবর্তীকালে বিভিন্ন বই সাজেস্ট করবে, আমি ওইভাবে বই বলতে খুব একটা পছন্দ বোধ করি না। কিন্তু আমার কি ব্যক্তিগত কোনো বই পছন্দ? হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াশোনার জন্য তোমরা 2 নম্বরে, আমি যেমন সাঁতরা লিখছি, সাঁতরা বা ছায়া, এরকম যে কোনো বই পড়তে পারো, ঠিক আছে? আমার কোনো অসুবিধা নেই। আমি যা পড়াবো সেটা তোমাদের নোটস দেব, আমার পুরনো স্টুডেন্টরা জানে আমি নোটস প্রোভাইড করি, সেখানে ডিটেলসেই সবকিছু থাকে। এবং যেহেতু ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ, আমি এমসিকিউও সব প্রোভাইড করব, কোনো চিন্তা নেই। কিন্তু তারপরেও একটা টেক্সট বই তো লাগে, তাহলে ছাত্রা বা ছায়া তোমরা যদি কেউ কেনো, আমার কোনো আপত্তি নেই। তবে তোমরা যদি বলো যে দাদা তোমার পছন্দের বই কোনটা 11-12-এ, তাহলে জীবন বিজ্ঞানে আমি বলবো ক্যালকাটা বুক হাউস, ক্যালকাটা বুক হাউস প্রকাশনীর বই, এবং লেখক হচ্ছে বর্ধন সেন ভক্ত, বর্ধন সেন ভক্ত, ক্যালকাটা বুক হাউসের বই। এইটা যদি পারো তোমরা ফলো করতে পারো, খুব ইন ডিটেল রয়েছে বইটা এবং খুব ভালো বই,
খুব ভালো লেখা রয়েছে। বর্ধন সেন ভক্ত তোমরা ফলো করতে পারো, এটা ক্যালকাটা বুক হাউসের বই। আর তাছাড়া যদি কেউ সাঁতরা বা ছায়া কেনো তাতেও আমার কোনো আপত্তি নেই, তবে এই ক্যালকাটা বুক হাউসের বর্ধন সেন ভক্ত রচিত যে বইটা, যার নাম জীববিদ্যা, সেই বইটা কিন্তু আমার পছন্দের বই। তাছাড়া যারা নিট দেবে তাদের জন্য একটা বই কিনতেই হবে, সেটা অবশ্যই এনসিইআরটি বায়োলজি। বায়োলজি বোধহয় মূলত ইংলিশেই পাওয়া যায়, বাংলায় হয়তো পাওয়া যায় না সেইভাবে আমাদের এখানে। তবে আসাম বোর্ডের, আসামে যেহেতু ওখানে বাংলাটাই মূলত, ওইখানে কিন্তু আসাম বোর্ডের এনসিইআরটির একটা ভালো বাংলা অনুবাদ পাওয়া যায়। তার পিডিএফ সম্ভবত অলরেডি আপলোড করা আছে, যদি আপলোড করা না থাকে পরবর্তীকালে আমি বলবো আপলোড করে দিতে। আমার কাছে পিডিএফ আছে, আমি পিডিএফ দিয়ে দেব। তাহলে বাংলা বইটা ওরকম না কিনলেও চলবে, বা যদি পারো কিনে নিতে পারো। তাহলে এনসিইআরটিটা তোমাদের ফলো করতে হবে। এবং ক্যালকাটা বুক হাউস, বর্ধন সেন ভক্ত রচিত ক্যালকাটা বুক হাউসের যে বই জীববিদ্যা বা ইংলিশ ভার্সনটা বায়োলজি, এইটা আমার পছন্দের বই। তাছাড়া ছাত্রা বা ছায়া যে কোনো বই তোমরা ফলো করতে পারো। কোন বই কিনবো, এই সমস্যার কি সমাধান হলো একটু জানাও। হ্যাঁ, আমি দুটোই পড়াবো। আচ্ছা আচ্ছা, একজন বলছে নেটওয়ার্ক প্রবলেম, বলো তো একটু। হ্যাঁ, অবশ্যই এনসিইআরটি করাবো, অবশ্যই এনসিইআরটি করাবো, এবং তার সাথে টেক্সট বুকও পড়াবো। চ্যাট করতে পারছো না তার কারণ আমি চ্যাটটা অফ করে রাখছি মাঝে মধ্যে। হ্যাঁ, ত্রিপুরা বোর্ড, সরি, আসাম বোর্ড বোধহয় আমি বলেছি ভুল করে, ত্রিপুরা বোর্ড। দেখো, ওরকম সাঁতরা বেটার না ছায়া বেটার ওরকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তায় আমি যাচ্ছি না। আমি ওরকম, তোমরা স্কুলে যেটা ফলো করতে বলবে সেটা করবে। তবে আমার মনে হয় যে ক্যালকাটা বুক হাউসের বর্ধন সেন ভক্তের বইটা বেস্ট, সেই বইটাই ফলো করা উচিত। তাছাড়া সব বই কিন্তু তোমাদের ক্লাসের সিলেবাস অনুযায়ী ওরিয়েন্টেড তৈরি করা হয়েছে। নতুন বই অবশ্যই কিনবে, এখনই যদি না পাও কিছুদিন অপেক্ষা করে তারপর নতুন বই কিনবে, পুরনো ভার্সনের বই কিনবে না, এইটা একটা সাজেশন রইল। আর যে কোনো টেক্সট বুকই করতে পারো, তারপর আমি তো আছি, আমি তো নোট দেবই। ঠিক আছে, এইবার আমরা একটু তোমাদের সিলেবাসে যাই, যেটা অলমোস্ট নিটের সিলেবাস, আর এই সিলেবাসের কোনো তফাৎ নেই। এই সিলেবাসটায় কি দেখতে পাচ্ছি, দেখো, এই সিলেবাসটায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট 3খানা ইউনিট পড়তে হবে। মোট 3খানা ইউনিট রয়েছে, যে 3টে ইউনিট কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। প্রথম ইউনিটটা নাম হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, অর্থাৎ সজীব লিভিং অর্গানিজম, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম অর্থাৎ জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য প্রথমটাই হচ্ছে জীব বৈচিত্র্য, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, সজীব বস্তুর বৈচিত্র্য। দ্বিতীয় ইউনিটে আমাদের পড়তে হবে স্ট্রাকচারাল অর্গানাইজেশন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে দিই, তারপর এটা বলছি। জীববিদ্যা বায়োলজি, বায়োলজি বলতে কিন্তু বায়ো কথাটা এসছে গ্রিক শব্দ বায়োস থেকে, যার মানে জীব, যার প্রাণ আছে, জীব। এবং লজি কথাটা এসছে লজিয়া থেকে বা লোগোস থেকে, যার মানে হচ্ছে চর্চা বা টু স্টাডি, টু স্টাডি, পড়াশোনা করা। অর্থাৎ সজীব বস্তু সম্পর্কে যে চর্চা বা জ্ঞান অর্জন, সেটাই কিন্তু আমাদের জীববিদ্যা বা বায়োলজি। এইবার একটা জিনিস মনে রাখবে, তোমাদের ক্লাস 10 অবধি তোমরা যে বায়োলজিটা পড়েছো বা জীবন বিজ্ঞান পড়েছো, সেটা যেটাকে লাইফ সায়েন্সও বলা হয়, সেটা খুব এলিমেন্টারি লেভেলে। সেটা তোমরা অ্যাজ আ হোল জীববিদ্যাই তোমরা কিন্তু অ্যাজ আ হোল লাইফ সায়েন্স পড়েছো। কিন্তু এখন দেখবে যে বায়োলজি কিন্তু একটা ভাস্ট জিনিস। বায়োলজি জীবনের সম্পর্কে যে চর্চা, জীবের সম্পর্কে যে চর্চা, সেটা কিন্তু অত্যন্ত ভাস্ট একটা ব্যাপার, বিস্তৃত একটা ব্যাপার। অত সহজ মানে ছোট একটা সাবজেক্টের বিষয় এটা নয়। এখানে আমাদের অনেক কিছু পড়তে হবে। এখানে আমাদের যেমন
এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্স মানে পরিবেশ বিদ্যা, পরিবেশ বিদ্যা পড়তে হবে। তার সাথে আমাদের বায়োডাইভার্সিটি পড়তে হবে, তার সাথে আমাদের ইভলিউশন পড়তে হবে মানে বিবর্তন, যেটা ক্লাস 10-এ তোমরা ল্যামার্কবাদ, ডারউইনবাদ কিছুটা পড়েছো। তার সাথে আমাদের পড়তে হবে সেল বায়োলজি, সেল বায়োলজি মানে কোষ বিদ্যা, মানে একটা কোষ, তার গঠন, তার কি কি কোষাঙ্গাণু রয়েছে, সেল অর্গানেলি রয়েছে, তার কাজ কি, প্রতিটা ইন ডিটেল আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি জানতে হবে, যেখানে যেটা তোমাদের যে অর্গানিক কেমিস্ট্রি তার সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ, যেসব রাসায়নিক পদার্থ একটা জীব জগৎকে প্রভাবিত করে, বা একটা জীব দেহে যেসব রাসায়নিক পদার্থ পাওয়া যায়, তাদের উৎপত্তি, তাদের গঠন ইত্যাদি। তার সাথে পড়তে হবে জেনেটিক্স অর্থাৎ জিন তত্ত্ব, যেমন মেন্ডেলিয়ান জেনেটিক্স তোমরা পড়েছো আগে। তার সাথে পড়তে হবে আমাদের প্লান্ট ফিজিওলজি অর্থাৎ শারীরবিদ্যা, উদ্ভিদ শারীরবিদ্যা, প্লান্ট ফিজিওলজি। আমাদের পড়তে হবে হিউম্যান ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি অর্থাৎ মানুষের যে শারীরবিদ্যা। তারপরে আমাদের পড়তে হবে কি, আমাদের পড়তে হবে ট্যাক্সোনমি অর্থাৎ কিভাবে প্রতিটা জিনিসকে নামাঙ্কিত করা হয় এবং কিভাবে প্রতিটা জিনিসকে কিভাবে সাজানো হয়, কিভাবে আলাদা আলাদা বর্গে ভাগ করা হচ্ছে, কিভাবে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা হচ্ছে, এগুলো আমাদের ইন ডিটেল কিন্তু জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তাহলে এই এত কিছু কিন্তু আমাদের জানতে হবে। এবং ফলত বুঝতেই পারছো, শুধু যে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের ব্যাপারটা কিন্তু সীমাবদ্ধ নয়। এখানে কিছু ক্ষেত্রে আমাদের অঙ্ক করতে হবে জীবন বিজ্ঞানের মধ্যে, কিছু ক্ষেত্রে আমাদের কেমিস্ট্রি বা রসায়নের জ্ঞান লাগবে। তাহলে সেইভাবেই কিন্তু পড়াশোনাটা তৈরি করতে হবে। আমরা এবার থেকে এরম ছোট ছোট ভাগে, যে বায়োলজি একটা বিশাল বড় সাবজেক্ট, একটা ভাস্ট ব্যাপার, সেই এত বিস্তৃত জিনিসটাকে কিভাবে ছোট ছোট অংশে, ছোট ছোট সাব টপিকে ভাঙা যায় এবং সেইটাকে আলাদা করে যে পড়াশোনা, সেইভাবেই কিন্তু আমরা পড়তে শুরু করব। আশা করি তোমরা এর সিনসিয়ারিটিটা বুঝতে পারছো। প্রথম যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। এর মধ্যে দুটো জিনিস রয়েছে, যে এতগুলো ডিসিপ্লিন বললাম তার মধ্যে দুটো জিনিস আমাদের পড়তে হবে। এক হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি পড়তে হবে, দুই হচ্ছে আমাদের ট্যাক্সোনমি পড়তে হবে। দুটো জিনিস আমাদের পড়তে হবে, বায়োডাইভার্সিটি এবং ট্যাক্সোনমি। এই প্রথম তিনটে মোট ইউনিট রয়েছে আমাদের প্রথম সেমিস্টারে, যার প্রথম ইউনিটটার নাম হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম অর্থাৎ সংক্ষেপে বলা যায় জীব বৈচিত্র্য। তার প্রথমেই রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি অর্থাৎ সজীব। লিভিং ওয়ার্ল্ড মানে হচ্ছে সজীব যে পৃথিবী, ঠিক আছে? তার মধ্যে কিন্তু আমাদের প্রথমেই রয়েছে বায়োডাইভার্সিটি অর্থাৎ বায়োডাইভার্সিটি আমাদের পড়তে হবে। আমাদের এই যে এত বৈচিত্র্য সেটা কিন্তু ইন ডিটেল না হলেও আমাদের কিন্তু জানতে হবে, যেটা আমরা আজকে পড়ব। তার সাথে এই যে এই সেকেন্ড পার্টটা থেকে, এই বায়োডাইভার্সিটি স্টাডি করার পর থেকে বিভিন্ন হার্বেরিয়াম কি এবং বিশেষত এই চ্যাপ্টার 2 যেটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ, কিভাবে জীব বৈচিত্র্যকে আমরা শ্রেণী বিভাগ করতে পারি। কাউকে আমরা উদ্ভিদ বলছি, কাউকে আমরা প্রাণী বলছি, কাউকে আমরা ছত্রাক বলছি, কাউকে আমরা শৈবাল বলছি, তাই না? কাউকে আমরা ব্যাকটেরিয়া বলছি। এই যে আলাদা আলাদা শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগটার সম্পর্কে আমাদের জানতে হবে দ্বিতীয় অধ্যায় প্রথম ইউনিটের মধ্যে, যেটা কিন্তু ট্যাক্সোনমির মধ্যেই চলে আসছে। থার্ডটা আমাদের জানতে হবে প্লান্ট কিংডম, যেটা মূলত উদ্ভিদ রাজ্য। আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন দ্বিতীয় অধ্যায় পড়ব 5 কিংডম ক্লাসিফিকেশন অর্থাৎ প্রতিটা সজীব বস্তুকে 5টা রাজ্যে ভাগ করা হয়: উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, শৈবাল, মনেরা। মনেরা মানে ব্যাকটেরিয়া। মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমালিয়া, এই 5টা রাজ্যে ভাগ করা হয়।
তার মধ্যে প্লান্টি রাজ্যটা হচ্ছে উদ্ভিদ রাজ্য, সেইটাই আমরা তৃতীয় অধ্যায় পড়বো, উদ্ভিদ রাজ্য শ্রেণীবিন্যাস শ্রেণীবিভাগ, তাদেরকে আবার কি কি ভাগে ভাগ করা হচ্ছে। এবং প্রাণী রাজ্য অ্যানিমাল কিংডম, সেটা আমরা পড়বো হচ্ছে চতুর্থ চ্যাপ্টারে, যে প্রাণী রাজ্য এবং তার বিভিন্ন শ্রেণীবিন্যাস কিরকম সেগুলো কিন্তু সম্পর্কে আমরা ডিটেলসে পড়াশোনা করব। এরপর দেখো সেকেন্ড ইউনিট যেটা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, এইটা যেমন ট্যাক্সোনমি আছে সেরকমই মরফোলজি বলে, শারীর সংস্থান বিদ্যা, শরীর সংস্থান বিদ্যা মরফোলজি। এবার শরীর সংস্থান বিদ্যার মধ্যে কিন্তু দুটো ভাগ আছে, একটাকে বলে মরফোলজি আর একটাকে বলে অ্যানাটমি। মরফোলজিটা কি? মরফোলজিটা হচ্ছে বাহ্যিক ভাবে কিরকম দেখতে, সেইটাকে বলে মরফোলজি। এবং অ্যানাটমি মানে হচ্ছে আভ্যন্তরীণ ভেতরের গঠনটা কিরকম। তাহলে আমাদের উদ্ভিদের মরফোলজি পড়তে হবে, যে পঞ্চম সেকেন্ড স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, মরফোলজি এবং অ্যানাটমি, তার মধ্যে পঞ্চম চ্যাপ্টারটা ইউনিট 2 এর প্রথম চ্যাপ্টার, যেটা ওভারঅল আমাদের সেমিস্টারের 5th চ্যাপ্টার, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। যে একটা উদ্ভিদ তার কত ধরনের পাতা হয়, কত ধরনের ফুল হয়, কত ধরনের ফল হয়, কত ধরনের উদ্ভিদ হয়, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো কি, সেই সবকিছু আমরা জানবো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টসে। অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং একইভাবে চ্যাপ্টার 6 ষষ্ঠ অধ্যায়ে আমরা পড়ব অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, অর্থাৎ একটা সপুষ্পক, ফ্লাওয়ারিং প্লান্টস মানে সপুষ্পক উদ্ভিদ। যখন এর আগে বোধহয় তৃতীয় অধ্যায়ে আমরা যখন পড়ব যে উদ্ভিদ রাজ্য, তখনই আমরা পড়ব যে কত ধরনের উদ্ভিদ হয়, তার মধ্যে যারা সপুষ্পক উদ্ভিদ যাদেরকে অ্যাঞ্জিওস্পার্ম বলা হয়, তাদের পঞ্চম অধ্যায়ে আমরা মরফোলজি পড়ব, ষষ্ঠ অধ্যায় অ্যানাটমি পড়ব। অর্থাৎ তাদের কাণ্ড মূল, তাদের ভেতরকার গঠন বিন্যাস কিরকম, এইগুলো সম্পর্কে আমরা ডিটেলে কিন্তু আলোচনা করব, তাদের টিস্যুগুলো কিরকম ইত্যাদি ইত্যাদি। তাছাড়া আমরা সপ্তম অধ্যায়ে পড়ব স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস, অর্থাৎ অ্যানিমালদের মধ্যে, প্রাণীদের মধ্যে শারীর সংস্থান বিদ্যা, তাদের গঠনগত বৈচিত্র্য কত রকমের, তাদের কত ধরনের নার্ভাস সিস্টেম হয়, মানে স্নায়ুতন্ত্র, কত ধরনের শ্বসনতন্ত্র হয়, তাদের কত ধরনের শারীরিক গঠন বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, কত ধরনের হয়, তাদের উদাহরণগুলো পড়ব। বিভিন্ন ধরনের, ধরা যাক দুটো প্রাণী, তাদের দুজনেরই শ্বাসঙ্গ রয়েছে, কিন্তু কারুর শ্বাসঙ্গ হয়তো হৃৎপিণ্ড, কারুর শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা। তাহলে এই যে বৈচিত্র্য, এগুলো সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণরূপে পড়াশোনা করব সপ্তম অধ্যায়ে, অর্থাৎ প্রাণীদের শরীর সংস্থান বিদ্যা নিয়ে। এরপর আমরা ইউনিট 3-তে আমরা দেখব সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস, সেখানে প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে দ্য সেল, দ্য ইউনিট অফ লাইফ, যেটাকে আমি একটু আগে বলেছি সেল বায়োলজি। তোমাদের নিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে একটা সেল, কোষ, তার গঠন কিরকম হয়, তার বৈশিষ্ট্যগুলো কিরকম হয়, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এইখানে। সেল দ্য ইউনিট অফ লাইফে, যেটা সেল বায়োলজির মধ্যে পড়ছে, কত ধরনের কোষ হয়, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, এককোষী জীব, বহুকোষী জীব, তাদের প্রতিটা প্রাণী কোষ আলাদা, উদ্ভিদ কোষ আলাদা, তাদের কি কি কোষ অঙ্গাণু দেখতে পাওয়া যায়, সেই প্রতিটা কোষ অঙ্গাণুর আলাদা আলাদা কাজ কি, এগুলো সব সম্পর্কে আমাদের কিন্তু ডিটেলে আলোচনা করতে হবে। তোমরা এক্ষুনি ভাববে, আরে তো আমরা পড়েছি ক্লাস 8-এ না 9-এ। না, ওইটুকু পড়লে হবে না, আমাদের ইন ডিটেল পড়াশোনা করতে হবে। তারপর নবম অধ্যায় চ্যাপ্টার 9-এ রয়েছে বায়োমলিকিউলস, যেটার সহজে যেটা হয় বায়োকেমিস্ট্রি, বায়োমলিকিউলস বা বায়োকেমিস্ট্রি।
কত ধরনের কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাট, প্রোটিন বা তার মধ্যে আরো কত কত মলিকিউল রয়েছে, নিউক্লিক অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন প্রোটিন, এনজাইম, তারা কিভাবে কাজ করছে থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমাদের ইন ডিটেলসে জানতে হবে, যেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। এই অধ্যায়টা পড়ার জন্য আমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রির অল্প বিস্তর জ্ঞান থাকা দরকার। এবং সব শেষে দশম অধ্যায়ে আমরা পড়ব সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, সেটাও কিন্তু সেল বায়োলজির একটা পার্ট। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, কোষ চক্র এবং কোষ বিভাজন, তাদের গুরুত্ব, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ডিটেলে একটা ধারণা কিন্তু তৈরি করতে হবে। আশা করি বোঝাতে পারলাম যে তোমাদের সিলেবাসটা কি, তোমাদের কি কি পড়তে হবে এবং কতটা ভাস্ট সিলেবাস তোমাদের কভার করতে হবে। 10খানা অধ্যায় তোমাদের পড়তে হবে শুধুমাত্র এই ফার্স্ট সেমিস্টারের মধ্যেই, এবং সেটা কতটা ইন ডিটেলে পড়তে হবে। সিলেবাসটা কি ক্লিয়ার হয়েছে? সিলেবাসটা কি ক্লিয়ার? আমি চাইবো যে তোমরা খাতায় সিলেবাসটা আগে টুকে রাখো। স্যার আমাদের তো 2টো সেমিস্টারে, দাঁড়াও, একজন রাকেশ বলছে স্যার আমাদের তো 2টো সেমিস্টারে এক্সাম হবে। হবে তো? তোমাদের প্রথম যে 6 মাস সময়, তাতে যে ফার্স্ট সেমিস্টার, শুধু তার সিলেবাস বলেছি, এটা পুরো 11 এর সিলেবাস নয়, এটা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের সিলেবাস বলেছি, ঠিক আছে? শুধুমাত্র। হ্যাঁ ফারহিনা, ক্লাস 10-এ পড়েছো কোষ চক্র, কোষ বিভাজন, কিন্তু এখন বুঝতে পারবে আরো কতটা ইন ডিটেল তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এটা শুধুমাত্র আমি ফার্স্ট সেমিস্টারের সিলেবাস বলেছি, এখনো তো সৌরভ কিছু বলিনি, বোঝাইনি, ইংলিশেও সব বুঝতে পারবে। হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে এইগুলো। স্যার সৌম্য বলছে, সৌমিয়া স্যার বলছি ক্যালকাটা বুক হাউসের বইটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার দুইটা কিনতে হবে তো স্যার? দেখো ক্যালকাটা বুক হাউসের বইটা আপাতত শুধু ফার্স্ট সেমিস্টারটাই কিনবে, তাই না? এখনই সেকেন্ড সেমিস্টারটা কিনে তো লাভ নেই, শুধু ফার্স্ট সেমিস্টারটা কিনবে আপাতত। আজকে ফার্স্ট চ্যাপ্টারটাই অবশ্যই স্টার্ট করব। প্রিয়াঙ্কা, নিটের সিলেবাস একবার আলোচনা করলে ভালো হতো। তুমি বলছো নিটের সিলেবাস কিচ্ছু আলাদা নয়, ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, তুমি ইন্টারনেট থেকে খুলে শুধু নিটের সিলেবাসটা খুলে দেখো, একই সিলেবাস, সেম টু সেম। চলো শুরু করা যাক। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে আমি প্রথম শুধু একটা জিনিস নিয়ে আলোচনা করব। এবার তোমরা বলবে এই যে একটা জিনিসটা কি, এই বায়োডাইভার্সিটি, এই শব্দটা নিয়ে আলোচনা করব। এই একটা শব্দ নিয়েই আজকে পুরো গোটা ক্লাসটা আমি নেব। তোমাদের 7:30 বাজে, তোমাদের বোধহয় 8:30 অব্দি ক্লাস। এই 8:30 পর্যন্ত আমি শুধু এই বায়োডাইভার্সিটি শব্দটা, জীব বৈচিত্র্য, এই শব্দটাই আমি শুধু আলোচনা আজকে প্রথম ক্লাসে করব। তোমরা ভাবতে পারো যে এই একটা গোটা সিলেবাসের প্রথম চ্যাপ্টারের এতগুলো টপিক আছে, বায়োডাইভার্সিটি আছে 1, নিড ফর ক্লাসিফিকেশন 2, 3 ডোমেন অফ লাইফ মানে 3 ডোমেন ক্লাসিফিকেশন 3, ট্যাক্সোনমি সিস্টেমেটিক 4, স্পিসিস এর ধারণা 5, ট্যাক্সোনমির হায়ারার্কি, বায়োনমিয়াল নমেনক্লেচার মানে দ্বিপদ নামকরণ, সেটা সব আলোচনা করব। বায়োডাইভার্সিটি স্টাডি করার যে টুলগুলো, সেইগুলো কি কি, সেই এত কিছু রয়েছে। শুধু একটা টপিক নিয়ে আজকের গোটা ক্লাসটা হবে? হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারটার কিন্তু বেশি পড়ার নেই, কন্ট্যাক্ট আওয়ার মাত্র 2 রেকমেন্ডেড, মানে এখান থেকে খুব কম নম্বর আসবে। কিন্তু আমাদেরকে তার মধ্যে এই বায়োডাইভার্সিটি, এই যে শব্দটার মধ্যে এত কিছু রয়েছে, সেখান থেকেই কিন্তু তোমাদের প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে। তার জন্য এই চ্যাপ্টারটা থেকেই কিন্তু আজকে আমি এই শুধু বায়োডাইভার্সিটি শব্দটাই আমি কিন্তু ইন ডিটেল আলোচনা করব। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ জাস্ট আ সেকেন্ড। এইখানে দেখো, চল তাহলে শুরু করা যাক। প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে যে বায়োডাইভার্সিটি।
ডাইভার্সিটি। অর্থাৎ আজকে পিপিটি তৈরি করিনি, কারণ আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। নেক্সট দিন থেকে আমার সবকিছু যেমন ক্লাস 10-এ আমি পড়াতাম, যারা ক্লাস করেছো তারা জানো, সেইভাবে থাকবে। বায়োডাইভার্সিটি বা বাংলায় যদি বলি তাহলে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য, আমাদের গোটা পৃথিবীতে কত ধরনের জীব বাস করে, জীব বলতে কি কি বুঝি, সেই সব কিছু মিলিয়ে আমাদের জীব বৈচিত্র্য, তার যে বিভিন্নতা দেখতে পাওয়া যায়, সেই সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের জীব বৈচিত্র্য। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য যদি সংজ্ঞাটায় আমরা যাই, তাহলে সংজ্ঞাগত দিক থেকে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কাকে বলে? দেখো, বায়োডাইভার্সিটি ইংলিশে যদি বলি, বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ অ্যানিমাল। বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি of animals, plants, fungi, and even microorganisms. Microorganisms like bacteria. Bacteria that make up the ন্যাচারাল ওয়ার্ল্ড। অর্থাৎ এইখানে বায়োডাইভার্সিটি কাকে বলে? বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য হচ্ছে দ্য ভ্যারাইটি। ভ্যারাইটি মানে বৈচিত্র্য, বৈচিত্র্য মানে বিভিন্নতা, বৈচিত্র্য বা বিভিন্নতা। বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ, মানে জীববৈচিত্র্য হচ্ছে অ্যানিমাল মানে প্রাণী, প্রাণী, প্লান্টস মানে উদ্ভিদ, ফানজাই মানে ছত্রাক, অ্যান্ড ইভেন এমনকি মাইক্রো অর্গানিজম অর্থাৎ অণুজীব, যাদের আমরা হয়তো খালি চোখে দেখতেও পাচ্ছি না, কিন্তু তারাও এই বায়োডাইভার্সিটির মধ্যে পড়বে। তাহলে বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ অ্যানিমালস, প্লান্টস, ফাঞ্জি and even microorganisms like bacteria that make up the natural world। মানে জীববৈচিত্র্য হচ্ছে প্রাণী, উদ্ভিদ, ছত্রাক এবং এমনকি ব্যাকটেরিয়াদের মতো অণুজীবদেরও বিভিন্নতা, বৈচিত্র্য, যারা আমাদের যে প্রাকৃতিক পৃথিবীটাকে তৈরি করছে, আমাদের চারপাশের যে পৃথিবী তার যে প্রাকৃতিক অংশ সেটাকে তৈরি করছে। আমরা চারপাশের পৃথিবী বলতে যেটা বুঝি সেটাকে আমরা এক কথায় বলি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বা পরিবেশ। এই পরিবেশটা কিন্তু দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে জৈব উপাদান বা বায়োটিক ফ্যাক্টরস, আর একটা হচ্ছে অজৈব উপাদান বা অ্যাবায়োটিক ফ্যাক্টর। এই দুটো জিনিস নিয়ে আমাদের চারপাশের পরিবেশ গঠিত। অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে যেমন জল পড়ে, ওয়াটার, জল ছাড়া আমরা বাঁচবো না, বায়ু পড়ে, এয়ার, মাটি পড়ে, সয়েল, ঠিক আছে, সানলাইট পড়ে, সূর্যের আলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে অজৈব পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক, কিন্তু অজৈব পরিবেশ। আর জৈব পরিবেশ বলতে আমরা যা বুঝি তার মধ্যে পড়ে প্রাণী, অ্যানিমালস, উদ্ভিদ, প্লান্টস, ছত্রাক, ফানজাই, তাছাড়া মাইক্রো অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমস বা এককোষী জীব, যাদেরকে সহজে আমরা বাংলায় বলি অণুজীব। এদের মধ্যে ব্যাকটেরিয়া আছে, শৈবাল রয়েছে মানে অ্যালগি বা শৈবাল রয়েছে, তাছাড়া ভাইরাসও রয়েছে। এই যে জৈব পরিবেশ, আমাদের যে জৈব পরিবেশ গঠনকারী প্রাকৃতিক পৃথিবী বা এই পরিবেশের যে জৈব উপাদানগুলো, তাদের মধ্যে যে বিভিন্নতা, বৈচিত্র্য, সেটা প্রাণীদের বৈচিত্র্য, উদ্ভিদদের বৈচিত্র্য, ছত্রাকদের বৈচিত্র্য, মাইক্রো অর্গানিজম, অণুজীবদের বৈচিত্র্য, এই যে বিভিন্নতা, এটাকেই আমরা বলছি biodiversity. Each of these species and organisms work together in ecosystem to maintain balance and support life. অর্থাৎ
এর মধ্যে এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ বা জৈব পরিবেশের যত প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, ছত্রাক রয়েছে, অণুজীবরা রয়েছে, প্রত্যেকে একসাথে মিলে কাজ করছে যাতে আমাদের ইকোসিস্টেমটা, আমাদের চারপাশের পরিবেশটার সাম্যাবস্থা বজায় থাকে, সেটা একটা ব্যালেন্সে থাকে, এবং পৃথিবীতে যাতে প্রাণের স্পন্দন অব্যাহত থাকে, যাতে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় থাকে। আজকে যদি পৃথিবীতে উদ্ভিদ না থাকে তাহলে কি হবে? পৃথিবীতে যত অক্সিজেন আছে আমরা সব প্রাণীরা মিলে অতি দ্রুত সেই সব অক্সিজেন খরচ করে ফেলবো, এবং আমাদের পৃথিবীতে একটা সময় আর অক্সিজেন অবশিষ্ট থাকবে না। তখন কি হবে? তখন কিন্তু আমরা অক্সিজেনের অভাবে সবাই মারা যাব। একইভাবে পৃথিবীতে যদি প্রাণীরা না থাকে তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না, উদ্ভিদেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সব কার্বন ডাই অক্সাইড খরচ করে ফেলবে এবং অক্সিজেন ছাড়বে, এবং তার ফলে কি হবে? পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকবে এবং কার্বন ডাই অক্সাইড শূন্য হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড শূন্য হয়ে গেলেও মুশকিল, উদ্ভিদরা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারবে না, ফলত উদ্ভিদরা আর বাঁচতে পারবে না। অর্থাৎ পৃথিবীর প্রতিটা উপাদানের কিন্তু গুরুত্ব রয়েছে। উদ্ভিদরা এখানে গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদরা উৎপাদক, তারা কিন্তু উৎপাদন করে। কি উৎপাদন করে? খাদ্য। তার মধ্যে থাকে সূর্যালোকের যে সৌরশক্তি, সেটা তার মধ্যে পুড়ে দেওয়া থাকে, রাসায়নিক শক্তি রূপে সে খাদ্যের মধ্যে জমায়। তারপরে আসে প্রাণীরা, যারা খাদক হিসেবে কাজ করে, এবং তারপরে অণুজীব, ছত্রাক, এরাও গুরুত্বপূর্ণ। যখন কোনো উদ্ভিদ বা প্রাণী মারা যায়, মৃত্যু হয়, তখন ওই মৃতদেহগুলোকে এই অণুজীব বা ছত্রাকরা তারা জারিত করে মাটিতে মিশিয়ে দেয়। তার ফলে তাদের দেহের মধ্যে থাকা যে মৌলগুলো, নাইট্রোজেন চক্র পড়েছো ক্লাস 10-এ, ঠিক নাইট্রোজেনের মতোই আরো যে দরকারি মৌলগুলো, সেগুলো আবার মাটিতে মিশে যায়, পরিবেশে ফিরে যায়, এবং সেখান থেকে আবার উদ্ভিদরা সেগুলো ব্যবহার করে নিজের দেহ গঠনের জন্য। তারা খাদ্য তৈরি করে, তাদেরকে খাদকরা যখন খায় আবার উদ্ভিদদের থেকে তাদের মধ্যে যায়। অর্থাৎ পৃথিবীতে প্রতিটা জীব, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, ছত্রাক হোক, ব্যাকটেরিয়ার মতো অণুজীব হোক, তাদের প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাদের প্রত্যেকের কারুর একটা ভূমিকা বাদ দিলে কিন্তু আমাদের এই পৃথিবীটার স্থায়িত্ব বা পৃথিবীতে যে প্রাণের স্পন্দন, সেটা কিন্তু বজায় থাকবে না। এইটুকু কি বায়োডাইভার্সিটির যে বেসিক কনসেপ্ট, সেটা কি বোঝা গেছে? মেসেজ করতে পারছো না কারণ আমি অফ করে রাখছি তো। প্রতিষ্ঠা দাস পুরকাস্ত বলছে, দাদা আমার নামটা বলুন, এইগুলো নয়, ঠিক আছে? সিলেবাসটা শর্টে ঢুকবো না, দরকার নেই সিলেবাসটা শর্টে ঢোকার, দিয়ে দেব। স্যার কি বই কিনবো? বায়োলজির আলোচনা করে দিয়েছি, কি বই কিনবে, এগুলো আর হবে না। চলো শুরু করি। অনেকটা বায়োডাইভার্সিটির মধ্যেই অনেকটা কিন্তু বুঝতে হবে। এরপর দেখো, আমাদের কিছু সংক্ষেপে জিনিস পয়েন্ট ওয়াইজ মনে রাখতে হবে। জীব বৈচিত্র্য বলতে আমরা ঠিক যেটাকে বুঝি, আমরা এইটুকু তো বুঝলাম যে আমাদের চারপাশের যে জীবকুল, তার যে বিভিন্নতা বা বৈচিত্র্য, সেটাকে আমরা বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য বলি। কিন্তু জীব বৈচিত্র্যকে ঠিক কোন পর্যায় অবধি জীব বৈচিত্র্য হিসেবে আমরা কনসিডার করতে পারি, সেইটা কিন্তু জানতে হবে। দেখো, বর্তমান পৃথিবীর জীবজগৎ আর আজ থেকে কয়েক হাজার বছর আগের যে জীবজগৎ ছিল, তা কিন্তু এক নয়। একটা জিনিস মনে রাখতে হবে যে মোর দেন 99% of all species ever lived on earth are estimated to be extinct. এক্সটিংক্ট মানে বিলুপ্ত হয়ে যাওয়া। অর্থাৎ পৃথিবীতে আমরা ক্লাস 10-এ পড়েছি প্রাণের উৎপত্তি, মাইক্রোস্ফিয়ার, কোয়াসারভেট, এই তত্ত্বগুলো, প্রোটোসেল, প্রথম প্রাণের স্পন্দন পাওয়া যায় প্রোটোসেলে, প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল, ক্লাস 10-এ পড়েছি। তাহলে এই যে প্রথম প্রাণের উৎপত্তি,
সেখান থেকে শুরু করে আজ অব্দি যত ধরনের যত প্রজাতির জীব পৃথিবীতে কোনো না কোনো সময় বিরাজ করত বা এখনো বিরাজ করছে, তার কিন্তু ধরা হয় 99% বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে। আজ অব্দি একদম পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো না কোনো সময় যত জীব ছিল তার মাত্র 1% জীব আজকের পৃথিবীতে অবশিষ্ট রয়েছে। অর্থাৎ জীব বৈচিত্র্য বলতে আমরা কিন্তু এই 1% নিয়ে কাজ করব, কথা বলবো, কিন্তু তার সাথে সাথে যেসব জীবেরা বিলুপ্ত হয়ে গেছে তাদের সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। বর্তমানে কত জীব, বর্তমানে যদি আমরা সজীব জীব বৈচিত্র্য বলি, যেসব জীব, সেটা অণুজীব হোক, ছত্রাক হোক, উদ্ভিদ হোক, প্রাণী হোক, তারা যতজন বেঁচে আছে তাদের সংখ্যাটা ঠিক কতটা, এইটা হচ্ছে অলমোস্ট 1.4 মিলিয়ন। 1.4 মিলিয়ন। এক সেকেন্ড। 1.4 মিলিয়ন। এবার মিলিয়ন ব্যাপারটা কি তোমরা জানো তো? মিলিয়ন মানে কি? মিলিয়ন মানে 10 লাখ। তার মানে 1.4 মিলিয়ন মানে প্রায় 14 লক্ষ প্রজাতির জীব। ঠিক আছে, প্রায় 14 লক্ষ প্রজাতির জীব কিন্তু বর্তমানে পৃথিবীতে বেঁচে রয়েছে। বর্তমানে এটা হচ্ছে কারেন্ট বায়োডাইভার্সিটি নাম্বার। প্রায় 14 লক্ষ বা 1.4 মিলিয়ন প্রজাতি কিন্তু বর্তমানে পৃথিবীতে রয়েছে। তার মধ্যে আনুমানিক, এই যে এই চিহ্নটা মানে অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, এই ঢেউ খেলানোর মতো, এগুলো তোমরা অঙ্কে নিশ্চয়ই জানো। আনুমানিক 7,50,000 জীব হচ্ছে ইনসেক্ট, অর্থাৎ কীট পতঙ্গ, পতঙ্গ গোষ্ঠীয়। তার মধ্যে 7 লক্ষ, প্রায় 14 লক্ষের মধ্যে প্রায় 7,50,000 হচ্ছে পতঙ্গ। প্রায় 41,000 প্রজাতি, এগুলো সবই আনুমানিক, 41,000 প্রজাতি হচ্ছে ভার্টিব্রেটস। ভার্টিব্রেটস, ভার্টিব্রেটস হচ্ছে মানে মেরুদণ্ডী, মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ যাদের মেরুদণ্ড রয়েছে, ভার্টিব্রেটস, মেরুদণ্ডী প্রাণী। প্রায় 2,50,000 জীব, এক সেকেন্ড, প্রায় 2,50,000 জীব তারা হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ বা প্লান্টস। এবং বাকি রিমাইন্ডার বা যেগুলো যতটা বাকি রইল, প্রায় 7.5 লাখ কীট পতঙ্গ, প্রায় 2.5 লক্ষ উদ্ভিদ, প্রায় 41,000 মেরুদণ্ডী প্রাণী, এবং এই 1.4 মিলিয়ন বা 14 লক্ষর মধ্যে যা রয়েছে বাকি সবই হচ্ছে অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী জীব, যাদের মেরুদণ্ড নেই এবং জীব। ঠিক আছে, এবং তার মধ্যে অমেরুদণ্ডী জীব রয়েছে। তাছাড়া তার মধ্যে রয়েছে বিভিন্ন ফানজাই মানে ফানজি মানে ছত্রাক, অ্যালগি মানে শৈবাল, এবং অন্যান্য মাইক্রো অর্গানিজমস মানে অণুজীব। এই সব মিলিয়ে বাকি যত পড়ে থাকছে সেইটা। তাহলে এই হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীর যে জীববৈচিত্র্য তার সিনারিও। ঠিক আছে, এরবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এত ধরনের যে প্রজাতি, কই আমি আমার চারপাশে তো এত প্রজাতি দেখতে পাচ্ছি না। আমি তো আমার রাজ্যের বিভিন্ন জঙ্গলে তো আমি সিংহ দেখতে পাই না, বাঘ দেখতে পাই হয়তো। আবার আমি যদি আফ্রিকায় যাই আমি সিংহ দেখতে পাবো, আমি বাঘ দেখতে পাচ্ছি না। আমি যদি একদম পার্বত্য অঞ্চলে যাই তাহলে আমি স্নো লেপার্ড বা মেরু চিতা যাদের বলা হয় তাদের দেখতে পাবো। কোথায়? সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তো আমি মেরু চিতা দেখতে পাবো না, আমি সেখানে আমার দেখতে পাবো স্নো লেপার্ড। আমি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আবার বাগরোল বা ফিশিং ক্যাট এই জাতীয় প্রাণী দেখতে পাবো।
আবার অ্যামাজন রেন ফরেস্টে আমরা জাগুয়ার দেখতে পাবো, সেখানে বাঘও দেখতে পাবো না, সিংহও দেখতে পাবো না। তাহলে এই যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা আসছে কোথা থেকে? মোস্ট বায়োডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন ট্রপিক্যাল রিজিয়ন, মানে যেখানে যত দেখবে এইটা একটা কনসেপ্ট রয়েছে। এই হচ্ছে আমাদের পৃথিবী, এবং পৃথিবীর এই কেন্দ্রটা হচ্ছে নিরক্ষ রেখা এবং নিরক্ষীয় অঞ্চল, এবং একদিকে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এবং দুদিকে হচ্ছে মেরু অঞ্চল। তোমরা একটা জিনিস জানবে যে এই নিরক্ষ রেখা বরাবর কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলত এই নিরক্ষ রেখা বরাবর কিন্তু সব থেকে বেশি মরুভূমিগুলো দেখতে পাবে তোমরা। আবার মেরুবর্তী অঞ্চলে প্রবল ঠান্ডা, তার জন্য এই সব অঞ্চলে কিন্তু জীববৈচিত্র্য কম। তাহলে এই যে মাঝখানের অঞ্চলগুলো, এই মাঝখানের অঞ্চলগুলো পৃথিবীর জীববৈচিত্র্যের পরিমাণ সবচেয়ে বেশি। এখানে যেমন কিছু মরু অঞ্চল বিক্ষিপ্তভাবে তৈরি হয়েছে, একইভাবে এইখানে সর্বাপেক্ষা বৃষ্টিপাতের জন্য বর্ষাবন বা রেন ফরেস্ট যাদের বলা হয়, রেন ফরেস্ট, সেগুলোও কিন্তু এখানেই তৈরি হয়েছে। আমরা নিরক্ষ রেখা থেকে যত মেরু অঞ্চলের দিকে যাব, উত্তর মেরু, দক্ষিণ মেরু, জীববৈচিত্র্যের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমবে। দ্য বায়োডাইভার্সিটি ডিক্রিজেস টুয়ার্ডস দ্য পোলার রিজিয়ন, মেরুবর্তী অঞ্চলে যত যাব জীববৈচিত্র্য কিন্তু কমবে। এই সব কথা কিন্তু নোট করো, তোমাদের কাজে লাগবে এমসিকিউ এর জন্য। এই যে বায়োডাইভার্সিটি রিজিয়ন রয়েছে, তার মধ্যে সব থেকে জীববৈচিত্র্য সমৃদ্ধ যে অঞ্চল, বায়োডাইভার্সিটি রিচ রিজিয়ন, BRR, বা সব থেকে বেশি জীববৈচিত্র্য যেখানে দেখা যায়, সেই জায়গাটা হচ্ছে অ্যামাজন রেন ফরেস্ট। আমাজন রেন ফরেস্ট অর্থাৎ অ্যামাজনের যে বর্ষাবন, সেখানে কিন্তু চিরহরিত যে অরণ্য অ্যামাজনের, সেখানে সব থেকে বেশি কিন্তু জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তাছাড়া আরো অনেক ধরনের বর্ষাবন দেখতে পাওয়া যায়, তাই না? আরো অনেক বর্ষাবন দেখতে পাওয়া যায়। সেই বর্ষাবনের মধ্যে আমাদের দক্ষিণ ঘাট, আমরা পড়েছো না হটস্পট রিজিয়নের মধ্যে যে আমাদের পশ্চিম ঘাট পর্বতমালা, তার মধ্যে এই পশ্চিম ঘাটের যে রেন ফরেস্ট, সেখানেও কিন্তু প্রচুর জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। এই অ্যামাজন রেন ফরেস্ট, তাহলে এইটা কিন্তু মনে রেখো, যেগুলো মুখে বলছি, আজকে আমি পিপিটি তৈরি করিনি, কারণ এগুলো সব ইন্ট্রোডাকশনের মধ্যে যাচ্ছে, কিন্তু এমসিকিউ তো বোঝা যায় না। এমসিকিউ যেহেতু তোমাদের আসবে বা নিটের জন্য, এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। বলো যে পৃথিবীর সব থেকে বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল কোনটি, তো 4টে অপশন দিল, টিক দিতে হবে। তাহলে এগুলো সব নোট করো। অ্যামাজনের যে রেন ফরেস্ট বা বর্ষাবন, পৃথিবীর সব থেকে বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল, সেখানে প্রায় 3 মিলিয়ন স্পিসিস এই রেন ফরেস্টে কিন্তু বসবাস করে, সেটা ধরা হয়। তার মধ্যে প্রায়, এটা 0.3 হবে, তার মধ্যে প্রায় 2500 প্রজাতির উদ্ভিদ বাস করে। 2500 প্রজাতির কিন্তু উদ্ভিদ, ওভার 2500 ট্রি স্পিসিস, or 1/3 of all tropical trees that exist on earth. প্রায় ট্রি স্পিসিস, ট্রি মানে কিন্তু উদ্ভিদ নয়, বড় বড় বৃক্ষ, প্রায় 2500 প্রজাতির বৃক্ষ, বিশাল আকার বৃক্ষ শুধু এখানেই থাকে। এটা কিন্তু সমগ্র উদ্ভিদের কথা বলছি না, সেখানে গুল্ম আছে, ছোট ছোট গাছ আছে, বা হার্বস, শার্বস, লতা, গুল্ম, এগুলো সব আমরা বিরূপ জাতীয় উদ্ভিদ, তারপর বিরুৎ উদ্ভিদ, তারপর হচ্ছে গুল্ম রয়েছে, এগুলো সব রয়েছে, এগুলোর কথা বলছি না, শুধুমাত্র বৃক্ষের কথা বলছি। প্রায় 2500টা আলাদা আলাদা প্রজাতির বৃক্ষ পাওয়া যায় অ্যামাজন রেন ফরেস্টে। এরপরে হচ্ছে দ্বিতীয় সব থেকে বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল হচ্ছে অ্যামাজন রেন ফরেস্ট। দ্বিতীয় সব থেকে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল কি? দ্বিতীয় জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল হচ্ছে ইন্দো মালায়ান রিজিয়ন। ইন্দো
আচ্ছা ইংলিশে লিখি, বাংলায় তো মুখে বলছি, ইন্দো মালায়ান রিজিয়ান। ইন্দো মালায়ান রিজিয়ান এটাও কিন্তু হটস্পটের মধ্যে পড়ছে। আচ্ছা ইন্দো মালায়ান রিজিয়ান, মলয় মানে বুঝতেই পারছো মায়ানমার রিজিয়ানটার কথা বলছে, আর ইন্দো মানে ইন্ডিয়া। কেউ বলতে পারবে বুদ্ধি করে যে এই ইন্দো মালায়ান রিজিয়ানটা কোন হটস্পটের অন্তর্গত হতে পারে? এই ইন্দো মালায়ান রিজিয়ানটা কোন হটস্পটের অন্তর্গত হতে পারে? কেউ বুদ্ধি করে বলতে পারবে? পুরনো বইতেও আলাদা কিছু লেখা নেই। আচ্ছা তোমরা ভাবো, আমি 1 সেকেন্ডে আসছি। বলো বুদ্ধি করে এই ইন্দো মালায়ান রিজিয়নটা এটা কোন হটস্পটের অন্তর্গত? বা উত্তর পেয়ে গেছি। কে কে দিল? আরিশা পাল দিয়েছে, সাফিক দিয়েছে, শ্রীপর্ণা দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। বর্মা রিজিয়ান, বার্মি রিজিয়ান, যেখানে মায়ানমার ওই সাইডটা পড়ছে। ভেরি গুড, ইন্দো বার্মা হটস্পট। ঠিক ঠিক ঠিক। আরে বিআরআর এর কোনো ফুল ফর্ম নেই আসিফ। বিআরআর মানে হচ্ছে বায়োডাইভার্সিটি রিচ রিজিয়ান। আমি সংক্ষেপে বিআরআর লিখলাম, ঠিক আছে? ওটা কোনো ফুল ফর্ম নয়। বায়োডাইভার্সিটি রিচ রিজিয়ান মানে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল। এর মধ্যে তাহলে পৃথিবীর সব থেকে বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল কি? অ্যামাজন রেন ফরেস্ট। পৃথিবীর দ্বিতীয় জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল ইন্দো মালায়ান রিজিয়ান। সেখানে প্রায় 25,000 প্রজাতির সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়। সপুষ্পক উদ্ভিদ দেখতে পাওয়া যায় প্রায় 25,000 প্রজাতির সপুষ্পক উদ্ভিদ, যাদের ইংলিশে বলে অ্যাঞ্জিওস্পার্ম। প্রায় 25,000 প্রজাতির অ্যাঞ্জিওস্পার্ম অথবা সপুষ্পক উদ্ভিদ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এর পরের যে জিনিসটা বলছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এই জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি বা বাংলায় যাদেরকে আমরা বলি জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য ক রকমের হয়? এই জীববৈচিত্র্যটা কিন্তু আমরা 3 রকম ভাবে ভাগ করতে পারি। এটা ভালো করে মন দিয়ে বুঝে নাও, এগুলো থেকে কিন্তু নিটে কোশ্চেন আসে এবং আমাদের পরীক্ষাতেও কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসে। এই 3টে কি? প্রথম হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি বা জেনেটিক বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য। দ্বিতীয় স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য। আর হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম ডাইভার্সিটি। একটা জিনিস মনে রেখো, তোমাদের প্রথম সেমিস্টারে কিন্তু লেখা প্রশ্ন আসবে না, তোমাদের এমসিকিউ সলভ করতে হবে। অর্থাৎ কাকে বলে মুখস্থ করে কোনো লাভ নেই, স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। কাকে বলে মুখস্থ করার দরকার নেই, ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, তারপরে হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি এবং শেষ হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। এইটা এবার ভেঙে ভেঙে বোঝাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, নিতেও আসে, প্লাস আমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে ইকোসিস্টেম ডাইভার্সিটিটা দেখো, ইকোসিস্টেম ডাইভার্সিটি কাকে বলে? প্রথম হচ্ছে ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম হচ্ছে একটা প্রজাতির বেঁচে থাকার জন্য তার যে পরিবেশ,
মানে একটা নির্দিষ্ট অঞ্চলে, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের যে তার নির্দিষ্ট যে জৈব এবং অজৈব উপাদান তাদের একসাথে বলা হচ্ছে সেই অঞ্চলটার ইকোসিস্টেম। ইজ নোন অ্যাজ ইকোসিস্টেম। ইকোসিস্টেম হচ্ছে যেখানে বিভিন্ন প্রজাতির জীব তারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, ইন্টারঅ্যাকশন করার মাধ্যমে বেঁচে রয়েছে, যেখানে নির্দিষ্ট বিভিন্ন প্রজাতির জীব একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কেউ কাউকে সাহায্য করছে। একটা উদ্ভিদ আমাদের বেঁচে থাকতে সাহায্য করছে, অক্সিজেন দিচ্ছে, আবার কেউ কারোর ক্ষতিও করতে পারে। যেমন আমাদের খিদে পেলে আমরা একটা উদ্ভিদকে খাচ্ছি, ধান গাছটাকে নষ্ট করছি খাওয়ার জন্য, বা মুরগি কেটে খাচ্ছি মাংস পাওয়ার জন্য। তাহলে খাদ্য খাদক সম্পর্ক হোক বা উপকারী সম্পর্ক হোক, জীব বৈচিত্র্যের যে সদস্যরা তারা বেঁচে থাকার জন্য একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকছে যে নির্দিষ্ট পরিবেশে, ইন হুইচ বা জিওগ্রাফিক্যাল রিজিয়ন, সেটাকেই বলা হয় এক একটা ইকোসিস্টেম। ইকোসিস্টেম ডাইভার্সিটি দেখো, অ্যামাজনের যে জাগুয়ার বা ধরা যাক তোমার অ্যামাজনের জাগুয়ার হোক বা ধরা যাক সেটা আফ্রিকার সিংহ বা ভারতের বাঘ, তারা কিন্তু নিজেদের মধ্যে লড়াই করে বেঁচে থাকছে না বা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে না। এরা সব আলাদা আলাদা ইকোসিস্টেম। ইকোসিস্টেমটা মানে কি? মানে পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, সেখানে আমরা কি পাবো? পোলার রিজিয়ন পাবো। পোলার রিজিয়ন বা মেরু অঞ্চল, তার দেখো সবকিছু আলাদা। সেখানে প্রচন্ড ঠান্ডা, জলের অভাব, কারণ জল জমে বরফ হয়ে গেছে, প্রচন্ড অকথ্য ঠান্ডা, অসহনীয় ঠান্ডা, এবং সেখানে কিন্তু আলাদা আলাদা ভূবৈচিত্র্য আলাদা হওয়ার জন্য জীববৈচিত্র্য আলাদা হচ্ছে, পোলার রিজিয়ন আলাদা হয়ে গেল। আবার ধরো ডেজার্ট বা মরু অঞ্চল, মরুভূমি, থর মরুভূমি, সাহারা মরুভূমি, সেখানে কি? সেখানেও জলের অভাব, কিন্তু ঠান্ডা নয়, সেটা আবার অত্যন্ত গরম, অত্যন্ত উষ্ণ, অসহনীয়তার তাপমাত্রা, সেইটা ডেজার্ট অঞ্চল। আবার ধরা যাক সেই ডেজার্টের পরে হচ্ছে একটা অঞ্চল হচ্ছে ধরো ইকোসিস্টেমের মধ্যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ পরিবেশ। সে জলের মধ্যে কিন্তু আলাদা আলাদা পরিবেশ দেখতে পাবো আমরা। সেই অ্যাকোয়াটিক পরিবেশকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সল্ট ওয়াটার, আর হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি, সল্ট ওয়াটার, সুইট ওয়াটার বা মিষ্টি জল, বা ব্র্যাকিশ ওয়াটার। তাদের প্রত্যেকের জীববৈচিত্র্য আলাদা। সল্ট ওয়াটার মানে হচ্ছে লবণাক্ত জল, সুইট ওয়াটার মানে হচ্ছে মিষ্টি জল, লবণাক্ত জল মানে হচ্ছে সমুদ্রের জল, সমুদ্র, সুইট ওয়াটার মানে হচ্ছে মিষ্টি জল, মানে হচ্ছে নদী, হ্রদ, পুকুর। ব্র্যাকিশ ওয়াটার মানে হচ্ছে যেখানে সল্ট ওয়াটার এবং মিষ্টি জল এবং স্বাদু জল দুটোই যেখানে একই রকম ভাবে পাশাপাশি থাকে, মানে মোহনা জাতীয় অঞ্চল, যেখানে স্বাদু জল আর মিষ্টি জল উভয়ে এসেই মেশে। আবার ধরো ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। আবার ধরা যাক একটা বলি, সেটা হচ্ছে রেন ফরেস্ট বা বর্ষা বন। তাহলে এই প্রতিটা ভূপ্রকৃতিটাই, ইকোসিস্টেম গুলোই এর আলাদা আলাদা, তাই না? ইকোসিস্টেম গুলোই আলাদা। এই আলাদা আলাদা ইকোসিস্টেম হওয়ার জন্য এই সব অঞ্চলের কিন্তু জীব বৈচিত্র্যও আলাদা। দেখো মেরুবর্তী অঞ্চলে আমরা ক্যাকটাস জাতীয় গাছ দেখতে পাচ্ছি, আর বিভিন্ন ছোট ছোট সরীসৃপ, এটা মেরু অঞ্চলে, যেটা পোলার রিজিয়ন, সেখানে প্রায় উদ্ভিদ দেখা যায় না বললেই চলে। কিছু কিছু ছোট উদ্ভিদ দেখা যায় যারা বছরের খুব অল্প সময়, 1-2 মাস যে গ্রীষ্মকাল, তখন দেখতে পাওয়া যায়। আর মেরু ভাল্লুক দেখতে পাওয়া যায়, মেরু শিয়াল দেখতে পাওয়া যায়, যেটা আর পৃথিবীর কোথাও দেখতে পাওয়া যায় না। তারা এই অত্যন্ত ঠান্ডায় বেঁচে থাকার জন্যই কিন্তু অ্যাডাপ্টেড, অভিযোজিত।
মরু অঞ্চল ডেজার্টে আমরা কি দেখতে পাবো? ক্যাকটাস গাছ দেখতে পাবো, ছোট ছোট সরীসৃপ দেখতে পাবো, সাপ দেখতে পাবো, ছোট ছোট গিরগিটি দেখতে পাবো। তার জীববৈচিত্র্য আলাদা, পৃথিবীর আর কোথাও কিন্তু ক্যাকটাস পাবে না। জলজ পরিবেশের সল্ট ওয়াটারে গভীর সামুদ্রিক মাছ, সামুদ্রিক কেল্প মানে হচ্ছে এক ধরনের শৈবাল যেটা শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়, কোরাল প্রবাল সেটা শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যাবে না। সুইট ওয়াটারে আমরা মিষ্টি জলের বিভিন্ন মাছ, শিঙ্গি, রুই, মাগুর, তেলাপিয়া এইসব মাছ দেখতে পাবো। বিভিন্ন মিষ্টি জলের কচুরিপানা দেখতে পাবো, সেটা কিন্তু আর অন্য কোনো জলাশয়গুলোয় দেখতে পাবো না, লবণাক্ত জলে দেখতে পাবো না। ব্র্যাকিশ ওয়াটার যেখানে লবণাক্ত জল এবং মিষ্টি জল দুটো এসেই মিশছে, সেখানে প্রচুর জীববৈচিত্র্যের প্রাচুর্য দেখতে পাওয়া যায়। চিল্কায় যদি তোমরা কোনোদিন ঘুরতে যাও, উড়িষ্যা পুরীর কাছাকাছি চিল্কা হ্রদ, সেটা একটা ব্র্যাকিশ ওয়াটারের উদাহরণ। সেখানে দেখবে কত ধরনের জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্যগুলোও কিন্তু পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। ম্যানগ্রোভ অরণ্য, কত ধরনের অরণ্য আছে, পর্ণমোচী বৃক্ষের অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, বর্ষা বন, রেন ফরেস্ট, নানান ধরনের আছে। আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম। ম্যানগ্রোভ অরণ্য যেখানে লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যেখানে লবণাক্ত জল সমুদ্রের যে সি ওয়াটার সেটা ঢুকে আসে, ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই যে ম্যানগ্রোভ ফরেস্ট বা কোস্টাল রিজিয়নে দেখতে পাওয়া যায়, আমাদের সুন্দরবনে রয়েছে। ম্যানগ্রোভ ফরেস্ট ছাড়া এই সুন্দরী, গড়ান, গেওয়া এই গাছগুলো পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রেখো। রেন ফরেস্ট, বর্ষা বন, যেটা অ্যামাজন রেন ফরেস্টের কথা একটু আগে বললাম, সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলত বিশাল বিশাল বৃক্ষের গাছ দেখতে পাওয়া যায়, বিশাল উঁচু উঁচু বৃক্ষের গাছ দেখতে পাওয়া যায়। ঘন অরণ্য, এমন ঘন অরণ্য যে সেখানে কিন্তু সূর্যের আলো কোনো কোনো জায়গায় মাটি অব্দি এসে পৌঁছতে পারে না। এগুলো হচ্ছে রেন ফরেস্ট। এই রেন ফরেস্টের ঘন অরণ্যে কিন্তু প্রচুর ধরনের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। আরো কত ধরনের, ধরো অ্যালপাইন ফরেস্ট, অ্যালপাইন ফরেস্ট মানে হচ্ছে পর্ণমোচী বৃক্ষের যে জঙ্গল, সেখানে কি হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট যে স্তন্যপায়ী প্রাণী সেগুলো আমরা দেখতে পাবো, যেমন শিয়াল দেখতে পাবো, বিভিন্ন ধরনের ছোট ছোট বিড়াল জাতীয় প্রাণী দেখতে পাবো। আবার ধরা যাক ট্রপিক্যাল ফরেস্ট। ট্রপিক্যাল ফরেস্ট, ট্রপিক্যাল ফরেস্ট মানে হচ্ছে সেটা হচ্ছে ক্রান্তীয় যে অরণ্য, মানে যেখানে ট্রপিক্যাল যে নাতিশীতোষ্ণ যে বা ট্রপিক্যাল ফরেস্ট হয়, আবার টেম্পারেট ফরেস্ট হয়। আসছি দুটো, টেম্পারেট ফরেস্ট, ট্রপিক্যাল যে ক্রান্তীয় অরণ্য, সেখানে কি নাতিশীতোষ্ণ পরিবেশ, সেখানেও জীববৈচিত্র্যের প্রাচুর্য দেখা যায়। টেম্পারেট, টেম্পারেট কথাটা এসছে টেম্পারেচার থেকে, অর্থাৎ যেখানে উষ্ণতা বেশি, নিরক্ষীয় অঞ্চলে যে অরণ্য দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আবার ধরো সাভানা অরণ্য, সাভানা, সাভানাটা অ্যাকচুয়ালি ঘাস, ঘাস যুক্ত যে অঞ্চল, এখানে কোনো অরণ্য থাকে না, এখানে ঘাস থাকে। এই যেমন আফ্রিকার সাভানা বা কাজিরাঙ্গার সাভানা, সেখানে বড় বড় স্তন্যপায়ী প্রাণী তোমরা দেখতে পাবে যারা ঘাস খায়, তৃণভোজী অথচ বড় বড় প্রাণী, হাতি, জিরাফ, তারপরে বাইসন, সেখান থেকে শুরু করে গন্ডার, জলহস্তি, এরা কিন্তু সব বড় বড় তৃণভোজী স্তন্যপায়ী, হার্বিভোরস, তৃণভোজীকে ইংলিশে বলে হার্বিভোরস, এরকম দেখতে পাওয়া যায়। তাহলে ভূপ্রকৃতি আলাদা হওয়ার জন্য জীববৈচিত্র্য তৈরি হচ্ছে, তাহলে এটাকেই বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, অর্থাৎ ভূপ্রকৃতিগত বৈচিত্র্যের কারণে যে জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়, ভূপ্রকৃতিগত জীববৈচিত্র্যের কারণে আলাদা আলাদা ভূপ্রকৃতিতে আলাদা আলাদা জীব দেখতে পাওয়া যাবে। যেমন ধরো মেরু অঞ্চলে যে মেরু ভাল্লুক, সাদা বড় যে মেরু ভাল্লুক, সেটা মেরু অঞ্চল ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যাবে না। মরু অঞ্চলের ক্যাকটাস, সাগুয়েরো গাছ, পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যাবে না মরু অঞ্চল ছাড়া। বড় বড় তিমি মাছ, সমুদ্র ছাড়া পৃথিবীর আর কোনো পরিবেশে দেখতে পাওয়া যাবে না। সুন্দরী গাছ, ম্যানগ্রোভ অরণ্য ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যাবে না। তাহলে ইকোসিস্টেমের আলাদা আলাদা ইকোসিস্টেম হওয়ার জন্য আলাদা আলাদা কিন্তু জীববৈচিত্র্য তৈরি হচ্ছে। এবার হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে ধরো একটাই যে ইকোসিস্টেম, এই যে আমি তো একটু আগে বললাম ইকোসিস্টেম ডাইভার্সিটিটা হচ্ছে আলাদা আলাদা ইকোসিস্টেম হওয়ার জন্য আলাদা আলাদা জীববৈচিত্র্য,
আমি এবার বলছি যে স্পিসিস ডাইভার্সিটিটা কি। ধরো একটা ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা হচ্ছে, ধরা যাক কোনটা বলবো, আমাদেরই পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের একটা ইকোসিস্টেম বলছি। আলাদা আলাদা ইকোসিস্টেমের জন্য আলাদা আলাদা যে জীববৈচিত্র্য, তাদেরকে বলা হয় ইকোসিস্টেম ডাইভার্সিটি। কিন্তু ধরো একটাই ইকোসিস্টেম, ধরো আমার চারপাশে, আমি তো একটা নির্দিষ্ট ইকোসিস্টেমে বাস করছি, আমার চারপাশে কি সব একই রকম জীব? তার মধ্যে কি বৈচিত্র্য নেই? ম্যানগ্রোভ অরণ্য যদি একখানা ইকোসিস্টেম ধরো, তার মধ্যেও তুমি বাঘ পাবে, তাই না? তার মধ্যেও তুমি হরিণ পাবে, তার মধ্যেও তুমি ছোট ছোট মেছো বিড়াল বা যেগুলোকে বলে বাঘরোল, সেগুলো পাবে। স্তন্যপায়ীদের মধ্যে তুমি ভোঁদর পাবে, ঠিক আছে? আবার সরীসৃপদের মধ্যে বিভিন্ন প্রজাতির সাপ পাবে, তুমি কুমির পাবে, কুমিরের জন্য সুন্দরবন বিখ্যাত। পাখিদের মধ্যে প্রচুর প্রজাতির বক পাবে, সারস পাবে। তারপর বিখ্যাত মাছরাঙা পাখি, কিংফিশার, মাছরাঙার জন্য বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য, সেই মাছরাঙা পাখি পাবে, ঠিক আছে? আর উদ্ভিদের মধ্যে তো অসংখ্য সুন্দরী, গরান, গেওয়া, শন, বিভিন্ন ধরনের ঘাস, আরো অন্যান্য ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের পতঙ্গ। এই যে একটি নির্দিষ্ট ইকোসিস্টেম বা একটি নির্দিষ্ট ভূপ্রাকৃতিক পরিবেশেও যে বিভিন্ন ধরনের প্রজাতির জীব দেখতে পাওয়া যাচ্ছে, এই প্রজাতিগুলোকে একে বলা হয় স্পিসিস ডাইভার্সিটি। অর্থাৎ একটি নির্দিষ্ট ইকোসিস্টেম ডাইভার্সিটি কি, পৃথিবীতে বিভিন্ন আলাদা আলাদা ইকোসিস্টেম, আলাদা আলাদা ভূপ্রাকৃতিক পরিসরে যে আলাদা আলাদা প্রজাতির জীব দেখতে পাচ্ছি, তাদেরকে বলছি আমরা ইকোসিস্টেম ডাইভার্সিটি। আর স্পিসিস ডাইভার্সিটি কি, যে কোনো একটি নির্দিষ্ট ইকোসিস্টেমে বা একটি নির্দিষ্ট ভূপ্রাকৃতিক পরিবেশেও যে বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য দেখতে পাই, তাদের বলা হয় স্পিসিস ডাইভার্সিটি। তাদেরকে বলছি স্পিসিস ডাইভার্সিটি। এবং শেষ, ফাইনালি, জেনেটিক ডাইভার্সিটিটা কি? জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে, দেখো, জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে, এইবার যে কোনো একটা প্রজাতি ধরে নাও, ধরো মানুষ, একটাই প্রজাতি মানুষ, মানুষের মধ্যেও প্রতিটা মানুষ কি এক? নবীন স্যার আর আমাকে কি একই রকম দেখতে? তা তো নয়। প্রতিটা মানুষকে দেখতে আলাদা, কেউ একটু বেশি মোটা, কেউ একটু রোগা, কেউ একটু লম্বা, কেউ একটু বেটে, কেউ একটু ফর্সা, কেউ একটু কালো, কারুর চুল স্ট্রেট, কারুর চুল কোঁকড়ানো, কারুর চোখের মণি কালো, কারুর চোখের মণি নীল, কারুর কানের যুক্তলতি, কারুর কানের মুক্তলতি। জেনেটিক্স পড়েছো না? তাহলে প্রতিটা জীবও কিন্তু তাদের মধ্যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। যেমন আলাদা আলাদা জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, আলাদা আলাদা প্রজাতি দেখতে পাওয়া যায়, একটা প্রজাতির মধ্যেও আবার প্রতিটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিন্তু আলাদা। দুটো মানুষ কখনোই এক নয়। তার গঠনগতভাবে সে যেমন এক নয়, তার কার্যগতভাবে এবং আচরণগতভাবেও কিন্তু সে এক নয়, ঠিক আছে? সে যেমন গঠনগতভাবে এক নয়, সে কার্যগত বা আচরণগতভাবেও কিন্তু সে এক নয়। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এইটাকে বলা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, সরি, জেনেটিক ডাইভার্সিটি। এবার তোমরা যেহেতু অলরেডি ক্লাস 10-এ পড়েছো জিন তত্ত্ব, এই যে দুটো মানুষের এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য কেন আসে, এখানে যদি প্রশ্ন করা হয় যে জীব বৈচিত্র্য কেন আসে, আমরা জানি যে এর উত্তরটা লুকিয়ে রয়েছে কিসে? এর উত্তরটা লুকিয়ে রয়েছে জিনে, জিন বা অ্যালিলে। জিন বা অ্যালিলে। কোনো মোটর গাছ যদি ক্যাপিটাল টি হয়, তাহলে গাছটা লম্বা হবে। আবার স্মল টি যদি হয়, মোটর গাছটা বেটে হবে। দুটোই কিন্তু মোটর গাছ। তাহলে একটা নির্দিষ্ট প্রজাতির, তাহলে এইটাকে বলা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। জিন বা অ্যালিলের জন্য একটা প্রজাতিরও দুটো আলাদা আলাদা সদস্য বা তাদের মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। এই তিনটে স্তর রয়েছে জীব বৈচিত্র্য, যেটা আমি বোঝালাম। এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ, নোটটা পাওয়া যাবে, কিন্তু তুমি করবে, নোট নাও খাতায়, ঠিক আছে?
খাতা সবসময় ক্লাস করতে হবে খাতা পেন নিয়ে। রাজদীপ খান বারবার বলছে রিপিট। এই তো সোজা একটা জিনিস টপিক পড়ালাম এতক্ষণ ধরে, কি রিপিট করব? এটা জটিল কোনো টপিক হলে না হয় বোঝাতাম। রাজদীপ, তোমায় যেটা বলছি অধিকাংশ স্টুডেন্টই বলেছে ক্লিয়ার। এগুলো সোজা, আমাদের এত ভাস্ট সিলেবাস, একটু মন দিয়ে শুনবে। কঠিন জিনিস বুঝতে পারছো না, বারবার রিপিট করা যায়। এই সোজা জিনিসগুলো কিন্তু রিপিট করা এরকম ভাবে কঠিন, যেখানে আমি জানি যে এত ডিটেলস আমি বোঝালাম, আমি যে ডিটেলসটাই আমি বোঝালাম, এরপরে আর কি বোঝাবো বলো? এরপরে তো আমার আর নতুন করে আরেকটু সহজ করে যে বোঝাবো সেটা তো উপায় নেই, এটাই আরেকবার রিপিট করতে হয়। সেটা এই ক্লাসের রেকর্ডিং গুলো তো থাকবে, ক্লাসের পর তুমি অবশ্যই আরেকবার রেকর্ডিংটা শুনো। যদি তখনও না বুঝতে পারো নেক্সট দিন বলবে, আরেকবার না হয় বুঝিয়ে দেবো, ঠিক আছে? সোজা জিনিসগুলো এগুলো বারবার রিপিট করবে না, সেটা কিন্তু একবারে বোঝার চেষ্টা করবে। এই কথাটা কিন্তু যারা আমার কাছে ক্লাস 10-এ পড়েছো তাদের মনে তারা হয়তো বুঝবে। এই কথাটা আমি কিন্তু ক্লাস 10-এ কখনো বলিনি। ক্লাস 10-এ আমি বলিনি যে একটা জিনিস রিপিট করব না। খুব সোজা সোজা জিনিস তোমরা বারবার ডাউট ক্লাস 10-এ পাঠিয়েছে যারা, আমি বারবার কিন্তু রিপিট করেছি এবং যতবার বুঝতে চেয়েছো বুঝিয়েছি। কিন্তু 11-এ কিন্তু সেই সুযোগটা কম, এত ভাস্ট সিলেবাস, সেই তুলনায় দেখবে সময় অত্যন্ত অল্প। তাই 11-এ যেহেতু এর স্কোপটা কম, সেহেতু কিন্তু 11টা কিন্তু একটু তোমাদের দিক থেকেও, আমি যেমন আমার দিক থেকে আমি পড়াবো, তোমার দিক থেকেও কিন্তু আমি এক্সপেক্ট করব যে তোমরাও যাতে সেই কোঅপারেটটা করো, তোমরাও যাতে সোজা জিনিসগুলো একটু একবারে তোমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং ভালো করে খাতা পেন নিয়ে বসতে হবে, নোটস নিতে হবে। বুঝতে পেরেছো তো? তুমি বাড়িতে আরেকবার, এই ক্লাসের রেকর্ডিং তো থাকবে, বাড়িতে আরেকবার তুমি দেখবে। যাই হোক, এইবার দেখো বায়োডাইভার্সিটি ইন ইন্ডিয়া। বায়োডাইভার্সিটি, এই যেমন স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বোঝার বিশেষ কিছু নেই এখানে, একটু মনে রাখার মতোই। বায়োডাইভার্সিটি, এগুলো খাতায় নোট করো। ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে জীববৈচিত্র্যের যে রূপরেখা, ভারতের জীববৈচিত্র্যের অবস্থা কি? দেখো, পৃথিবীতে মোট 17খানা দেশ আছে যাদেরকে বলে মেগা ডাইভার্সিটি নেশনস। মেগা ডাইভার্সিটি নেশনস। ভারত মোট কটা আছে? 17টা। ইন্ডিয়া ইজ 7th, মানে সপ্তম, আউট অফ 17 মেগা ডাইভার্সিটি নেশনস ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সারা পৃথিবীতে মোট 17খানা দেশ আছে, যে 17টা দেশকে আমরা বলি মেগা ডাইভার্সিটি নেশন। মানে শুধু ডাইভার্সিটিও নয়, মেগা ডাইভার্সিটি, অর্থাৎ বিপুল জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ। পৃথিবীতে এরকম দেশ আছে কটা দেশকে চিহ্নিত করা হয়েছে? 17খানা, 17। তার মধ্যে ভারতের স্থান সপ্তম, ঠিক আছে? এটা মনে রাখবে। ভারতের টোটাল যে ল্যান্ড এরিয়া অর্থাৎ ভারতের ভূমির আয়তন প্রায় 3 crore 10 লাখ হেক্টর। অর্থাৎ ভারতে জীববৈচিত্র্যের জন্য ভারতের যে মোট স্থলভাগ তার আয়তন হচ্ছে 3,10,00,000 হেক্টর। ভারতের মধ্যে যেমন উত্তরে রয়েছে হিমালয় পর্বত, দক্ষিণে রয়েছে ওয়েস্টার্ন ঘাট। এইগুলো কিন্তু ভালো করে জানতে হবে। এক সেকেন্ড দাঁড়াও। Just a second.
এক সেকেন্ড, একটা ছবি। তাহলে এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। ভারতের দেখো, ভারতের কিন্তু জীববৈচিত্র্য বিপুল, তার কারণ ভূপ্রাকৃতিক ভাবেও কিন্তু ভারত বিপুল জায়গা জুড়ে অবস্থিত, তার এত বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। ভারতের পূর্ব দিকে এই অঞ্চলটা কিন্তু পুরোটাই হিমালয় পর্বত, ভারতের পূর্বে রয়েছে হিমালয় পর্বতমালা, তার আলাদা জীববৈচিত্র্য উত্তরে, এবং এই পুরোটাই জুড়ে, ঠিক আছে। তারপরে ডেজার্ট ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ এই যে এই অঞ্চলটা যেটা সাহারা মরুভূমি, গুজরাট, রাজস্থানের যে মরুভূমি, এই অঞ্চলটা কিন্তু মরুভূমি। গ্যাঞ্জেটিক প্লেন অর্থাৎ গাঙ্গেয় সমভূমি, এই রকম অঞ্চল থেকে এই যে সম্পূর্ণ বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ নিয়ে রয়েছে হচ্ছে গাঞ্জেটিক, হ্যাঁ, গাঙ্গেয় সমভূমি অঞ্চল, ঠিক আছে। তার মধ্যে প্রায় 100-র বেশি নদী রয়েছে, মানে মোর দ্যান 100 রিভার্স। সারা ভারতে প্রায় 100টার বেশি নদী রয়েছে। ভারতের এই যে উপকূলবর্তী এলাকা, মনে রাখবে সব সময় উপকূলবর্তী এলাকায় কিন্তু জীববৈচিত্র্য সর্বদা বেশি। এই যে এইখান থেকে গুজরাটের এই জায়গা থেকে শুরু করে এই যে পশ্চিমঘাট পর্বতমালা, এবং সেইখান থেকে শুরু করে এই উত্তরে উড়িষ্যা হয়ে আমাদের পশ্চিমবঙ্গ, এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু ভারতের উপকূলবর্তী অঞ্চল। যে কোনো উপকূলবর্তী অঞ্চল জানবে সবসময় জীববৈচিত্র্য বেশি হয়। তাছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও কিন্তু পুরোটাই উপকূলবর্তী অঞ্চলের মধ্যে রয়েছে। তার মানে ভারতে কিন্তু প্রায় উপকূলবর্তী অঞ্চলের পরিমাণ প্রায় 6000 কিলোমিটার কোস্টাল এরিয়া, ঠিক আছে। ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ রয়েছে এই জায়গাটায়, এখানে রয়েছে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, অর্থাৎ ভারতের এত আলাদা আলাদা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, তার জন্য কিন্তু ভারতবর্ষ কিন্তু জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ, এটা কিন্তু মনে রাখবে। আর কি, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 12 সেন্টার অফ অরিজিন অফ ক্রপ প্লান্টস, মানে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 12 কি সেন্টার অফ অরিজিন অফ ক্রপ প্লান্টস, অর্থাৎ এই যে ক্রপ প্লান্টস মানে কি, শস্য, যে শস্যগুলো আমরা খাই, শস্য জাতীয় উদ্ভিদ, সেই উদ্ভিদগুলো সেন্টার অফ অরিজিন মানে উৎস, এই শস্যগুলো প্রথম যেখানে পাওয়া যায় সেইটাকে বলে সেন্টার অফ অরিজিন অফ ক্রপ প্লান্টস, মানে যে যে জায়গাগুলো কোনো শস্য ফসল যেগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেগুলো যেসব দেশে পাওয়া যায় তাদেরকে বলা হয় সেন্টার অফ অরিজিন অফ ক্রপ প্লান্টস। পৃথিবীতে এরকম 12খানা দেশ রয়েছে, ভারত ওয়ান অফ দ্য 12 সেন্টার্স অফ অরিজিন অফ ক্রপ প্লান্টস, মানে এই 12টা যে শস্যের উৎস দেশ তার মধ্যে ভারতবর্ষ একটা। ভারতবর্ষে কি কি রয়েছে, ভারতবর্ষে রয়েছে ধান ভারতে প্রথম, ভুট্টা, তুলো, ঠিক আছে, ব্ল্যাক পেপার মানে কালো মরিচ, মিলেট, জোয়ার বাজরার মতো মিলেট আরেকটা ফসল যেটা একটু আমাদের পশ্চিম ভারতের দিকে বেশি খাওয়া হয়। এইগুলো কিন্তু সবার অরিজিন কোথায়, অরিজিন হচ্ছে ভারতবর্ষে। ভারতবর্ষের উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যের সিনারিওটা কি সেটা একটু দেখি আমরা। ভারতের উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যের যে সিনারিও, উদ্ভিদ বা প্লান্টস, আর এইদিকে রয়েছে প্রাণী বা অ্যানিমালস, এটা কিন্তু ভারতের কথা বলা হচ্ছে। ইন্ডিয়া, সিনারিও অফ ইন্ডিয়া, ভারতের কি অবস্থা। ভারতবর্ষে প্রায় উদ্ভিদের সংখ্যা প্রায় 45,000, এই শূন্যটা নয়, প্রায় 45,000 প্রজাতির কিন্তু উদ্ভিদ ভারতবর্ষে পাওয়া যায়। এটা মোর দেন 45,000, গ্রেটার দেন সাইন। আর ভারতে প্রাণীর হচ্ছে মোর দেন মানে প্রায় 81,000-এর বেশি প্রাণী প্রজাতি দেখতে পাওয়া যায়। এই যে 45,000 উদ্ভিদ পাওয়া যায় তার মধ্যে অ্যাঞ্জিওস্পার্ম
খাতায় টার্মিনোলজি গুলো লেখো কিন্তু, ঠিক আছে? সবাইকে বলছি, অ্যাঞ্জিওস্পার্ম মানে সপুষ্পক উদ্ভিদ যাদের ফুল হয়, সেই অ্যাঞ্জিওস্পার্মের সংখ্যা প্রজাতির প্রায় 15,000। তাছাড়া পাওয়া যায় জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম মানে হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। সেই ব্যক্তবীজী উদ্ভিদ প্রায় 64 প্রজাতির ব্যক্তবীজী উদ্ভিদ পাওয়া যায়, ঠিক আছে? বড় বড় যে পাইন জাতীয় যে বড় বড় ব্যক্তবীজী উদ্ভিদ পাওয়া যায়। তাছাড়া ব্রায়োফাইটাকে বলেই আমরা চিনি বাংলায়, ছোট ছোট যে উভচর উদ্ভিদ যাদেরকে বলা হয়, তার সংখ্যা প্রায় 2843 খানা। 4 নম্বরে রয়েছে টেরিডোফাইটা। ব্রায়োফাইটা মানে অ্যাকচুয়ালি মস, টেরিডোফাইটা মানে হচ্ছে ফার্নের জনক্রম পড়েছি না ক্লাস 10-এ, তাদের ইংলিশ নাম হচ্ছে টেরিডোফাইটা বা ফার্ন। প্রায় 1012 খানা প্রজাতির টেরিডোফাইট এখনো অব্দি পাওয়া গেছে। 5-এ হচ্ছে অ্যালগিও উদ্ভিদের মধ্যেই ধরা হয়, অ্যালগি মানে হচ্ছে শৈবাল। তার সংখ্যা প্রায় এখনো অব্দি রেকর্ডেড 12,480 প্রজাতির। 6 নম্বরে রয়েছে ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক। তার সংখ্যা প্রায় 13,000 প্রজাতির ছত্রাক পাওয়া গেছে। এবং 7 নম্বরে হচ্ছে লাইকেনরা হচ্ছে শৈবাল আর ছত্রাকের একটা সমন্বয়, তাদেরকে লাইকেন বলে। যখন উদ্ভিদ বৈচিত্র্য পড়াবো, প্লান্ট ক্লাসিফিকেশন পড়াবো, প্লান্ট কিংডম, তখন লাইকেন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। প্রায় 1940 প্রজাতির লাইকেন এখন অব্দি পাওয়া গেছে। এই প্রাণীদের মধ্যে যার সংখ্যা প্রায় 81,000-এর বেশি, তার মধ্যে ম্যামালস মানে হচ্ছে স্তন্যপায়ী। প্রায় ভারতবর্ষে রয়েছে 327টা প্রজাতির স্তন্যপায়ী এখন অব্দি পাওয়া গেছে। বার্ডস মানে পাখি পাওয়া গেছে প্রায় 1228টা প্রজাতির। রেপটাইলস মানে সরীসৃপ, সাপ, গিরগিটি, টিকটিকি, কুমির, প্রায় 428 প্রজাতির রেপটাইলস পাওয়া গেছে। অ্যামফিবিয়ান্স মানে উভচর পাওয়া গেছে 204 খানা প্রজাতির। বিভিন্ন ধরনের ব্যাঙ, স্যালামান্ডার ইত্যাদি, স্যালামান্ডার যদিও নয়, ব্যাঙ জাতীয় উভচর যারা জলেও থাকে ডাঙাতেও থাকে, জীবন চক্রের একটা দশা অতিবাহিত করে। 5 নম্বরে হচ্ছে ফিশেস মানে মাছ। ফিশেস পাওয়া গেছে প্রায় 2,546 খানা প্রজাতির। এগুলো সব খাতায় নোট করো, আমি কিন্তু আস্তে আস্তে বলছি। ইনসেক্টস মানে পতঙ্গ পাওয়া গেছে সব থেকে বেশি, প্রায় 57,000 প্রজাতির পতঙ্গ পাওয়া গেছে। এবং শেষত মোলাস্কা, যেটা বাংলাতেও মোলাস্কাই বলা হয়, প্রায় 5,000 প্রজাতির মোলাস্কা পাওয়া গেছে। মোলাস্কা মানে শামুক প্রজাতির, যারা মোলাস্কা শামুক প্রজাতির, প্রায় 5,000 প্রজাতির কিন্তু মোলাস্কা পাওয়া গেছে। বলো, বোঝা গেছে? নোট করছো তো সবাই খাতায়? এই হচ্ছে ভারতের সিনারিও। স্যার সেকেন্ড সেমে কি ফুল সিলেবাস হবে? না, শুধু সেকেন্ড সেমেরটা। আচ্ছা, সৌম্য সুলতানা জিজ্ঞাসা করছে, সৌমিয়া সুলতানা, স্যার ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেম মানে হচ্ছে বিভিন্ন জীব প্রজাতি তাদের আন্তঃক্রিয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট ভূপ্রকৃতিক অঞ্চলে যে বসবাস করে তাকে বলে ইকোসিস্টেম। ইকোসিস্টেমের সংজ্ঞা যদি আমি দিই, তাহলে এক্সাক্ট সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি, যখন জানতে চাইলে আমি বলে দিচ্ছি, দাঁড়া। ইকোসিস্টেম হচ্ছে an ecosystem is a community of organisms and their physical environment.
ইন্টারঅ্যাক্টিং টুগেদার। মানে ইকোসিস্টেম হচ্ছে একটা বিভিন্ন জীব প্রজাতি, অর্গানিজমস, বিভিন্ন জীব প্রজাতি এবং তাদের চারপাশের যে ভৌত পরিবেশ, অজৈব যে পরিবেশ, তাদের আন্তঃক্রিয়ার ফলে তৈরি একটা সাম্যাবস্থা, সেটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম। যেমন আমার ইকোসিস্টেমটা হচ্ছে গ্যাঞ্জেটিক প্লেন, মানে গাঙ্গেয় সমভূমি হচ্ছে আমার ইকোসিস্টেম। এইখানে আমি থাকি, মূলত শহরাঞ্চল, কুকুর বিড়াল এগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করছি, কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছি, আমার চারপাশের উদ্ভিদের থেকে আমি অক্সিজেন নিচ্ছি, আমার মাথার উপর আকাশ থেকে রোদ আসছে, বাতাস, এখানে বাতাসে কলকারখানা থাকায় বাতাসে দূষণের মাত্রা বেশি, সেই দূষিত পদার্থটাই আমি ইনহেল করছি। এইখানকার নদীর জলই আমার বৃষ্টি হয়ে আমার কাজে লাগছে, এখানকার ভূমধ্যস্থ জলটা আমার কাজে লাগছে। তাহলে এই যে ইন্টারঅ্যাক্ট করে বেঁচে রয়েছে, এখানকারই চারপাশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি আমি খাদ্য হিসেবে গ্রহণ করছি, এই যে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিং আন্তঃক্রিয়ার ফলে তৈরি একটা সাম্যাবস্থা, সজীব প্রজাতি এবং তার যে অজৈব পরিবেশ, নির্জীব পরিবেশ, ভৌত পরিবেশ, তাদের আন্তঃক্রিয়ায় তৈরি যে সাম্যাবস্থা, সেটাকেই বলা হচ্ছে ইকোসিস্টেম। ঠিক আছে? যেমন মরু অঞ্চল সেটা কিন্তু আমার ইকোসিস্টেম নয়। আমি মেরু ভাল্লুকের সাথে ইন্টারঅ্যাক্ট করছি না, আমি ওই বরফে থাকছি না। সেই মরু অঞ্চলটা আবার মেরু ভাল্লুকের ইকোসিস্টেম, তাকে কিন্তু সেখানেই বেঁচে থাকতে হচ্ছে। সেই মেরু ভাল্লুকের ইকোসিস্টেম আবার গ্যাঞ্জেটিক প্লেন নয়। তাহলে এর সাথে কিন্তু ভূপ্রকৃতির একটা সম্পর্ক আছে। আশা করি বোঝাতে পারলাম। স্যার নোটস কবে দেবেন? পরের ক্লাসের আগেই দেব। ঠিক আছে? বলো কেমন লাগলো ফার্স্ট ক্লাস? খুব অল্প জিনিস পড়িয়েছি, নাম্বারগুলো মনে রাখতে হবে। দেখো যতটা সম্ভব মনে রাখা উচিত। এখন তো সবে অল্প অল্প শুরু হচ্ছে, এখন একটু একটু মনে রাখো। ইনসেক্ট মানে পতঙ্গ, রাকেশ। কোশ্চেন সব দেব। হ্যাঁ, আজ এই পর্যন্তই থাকবে, 8:30 অব্দি ক্লাস। কেমন? অ্যাঞ্জিওস্পার্ম মানে সপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদে ফুল ফোটে। নোটস করা তো উচিত। ইনসেক্ট মানে পতঙ্গ, রাকেশ। ওমা, ইংলিশ বাংলা দুটোই তো বলছি। টেম্পারেট প্লান্ট জেরোফাইট হয়, একদমই হয়। তারাও তো মরু অঞ্চলের উদ্ভিদ, জেরোফাইট তো হবেই। আমার নিজের বানানো নোটস থেকেই পড়াই সাফি, কিন্তু সেটা বিভিন্ন বই থেকেই তো নেওয়া, আমি তো আর লিখিনি তোমাদের সিলেবাস অনুযায়ী। কি বলছো স্যার ইংলিশ? বাবা এত দাঁড়াও। যেমন অ্যান্টস, লিজার্ড। ঠিক, এই লিজার্ড পতঙ্গ নয়, লিজার্ড টিকটিকি, সৌনিক, সে সরীসৃপ। যেমন পিঁপড়ে, মৌমাছি, বোলতা ইত্যাদি। ইন্টারঅ্যাক্টিং মানে আন্তঃসম্পর্ক, মানে একে অপরের উপর নির্ভরশীল। আমি মুরগির মাংস খাচ্ছি, আমি মুরগির সাথে ইন্টারঅ্যাক্ট করছি। আমি উদ্ভিদের থেকে অক্সিজেন পাচ্ছি, আমি উদ্ভিদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি। দেখো, যদি নিট তোমার টার্গেট হয়, নাসরিন পারভিনকে বলছি, তাহলে ইংলিশটাই সরগরর করা দরকার। জিমনোস্পার্ম মানে প্রিয়াঙ্কা, ব্যক্তবীজী উদ্ভিদ মানে পাইন গাছ যেমন। ঠিক আছে? পাইন গাছ। প্রশ্ন কিভাবে আসে সব বলে দেবো। এনসিইআরটি কিভাবে পড়াবেন সেটা পরের দিন থেকেই দেখতে পাবে। জিমনোস্পার্ম মানে প্রিয়াঙ্কা, ব্যক্তবীজী উদ্ভিদ যাদের ফুল হয় না, পাইন গাছ যেমন তার উদাহরণ। উদ্ভিদ রাজ্য যখন পড়াবো তখনই ডিটেলসে আলোচনা করব। চলো তাহলে আজকে এন্ড করি। নোটস করেছো
যেগুলো লিখেছেন সবকিছু নোট করতে হবে। দেখো নোট করলে তো ভালো জ্যোতিরূপ, যত তুমি অ্যালগি আর ফাঙ্গাস কি, অ্যালগি মানে শৈবাল আর ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক, এস্টিমেটেড মানে হচ্ছে এখনো অবধি কতটা গোনা হয়েছে, মানে এস্টিমেট করা হচ্ছে মানে আনুমানিক, অনুমান করা হয়েছে। জ্যোতিরূপ তুমি যত বেশি নোট করবে তত তোমার মুখস্থ ভালো হবে, ঠিক আছে? এনসিআরটি পড়াবেন না? অবশ্যই পড়াবো, পরের দিন থেকেই পড়াবো, কিন্তু এগুলো এনসিআরটি তো অত ডিটেলসে নেই। এনসিআরটি শুধু পড়লেই নিট হবে না, আমি যেগুলো পড়াবো সেগুলো পড়তে হবে। রিম্পা বলছো রেপটাইলস মানে কি? রেপটাইলস মানে সরীসৃপ, যেমন সাপ। প্র্যাকটিসের জন্য কোশ্চেন পেয়ে যাবে। জৈব যৌগ কি বায়োটিক? জৈব যৌগ যদি জীবদেহের ভেতরে থাকে তাহলে বায়োটিক, যদি জীবদেহের বাইরে থাকে তাহলে অ্যাবায়োটিক। হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকবে। সামিমা সুলতানা বলছে দাদা আপনার কাছে পড়ে সম্পূর্ণরূপে নিটের জন্য প্রিপারেশন নিতে পারবো। দেখো চেষ্টা তো আমি করব, তারপর তোমাদের ওপর কোশ্চেন দেব। নোটস বেঙ্গলিতে থাকবে, চিন্তা নেই। দিশা, জৈব যৌগ বায়োটিক তখনই সে যদি জীবদেহের মধ্যে থাকে, আর জীবদেহের বাইরে থাকলে সেটা অ্যাবায়োটিক। বেঙ্গলি মেহেককে বলছি, বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনেই নোট পাবে। চলো গুড বাই সবাইকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ঠিক আছে? হয়েছে। কখন হলো? এই জাস্ট। লেগে আজকে শুরু করেছিলি? না, তাহলে 7টা থেকে তো। 7টা থেকে